এখানে যেটা আছে সেটা হচ্ছে 7 দিয়ে, আমরা হচ্ছে 2 দিয়ে দেখছি, 3, 5, তারপরে 11 দিয়ে করছি যে ডিভিজিবিলিটি কিভাবে চেক করতে হয়, মানে এফিসিয়েন্টলি কিভাবে চেক করতে হয় মোড ইউজ করে। তো ওখানে 7টা বাকি ছিল, 2 এর পাওয়ার দিয়ে দেখছিলাম, 5 এর পাওয়ার দিয়ে দেখছিলাম, এখন হচ্ছে 7 দিয়ে কিভাবে। তো 7 এর মানে একটাই যে রুলস তা না, অ্যাকচুয়ালি অনেকগুলো রুলস, একটা নাম্বারের জন্য একাধিক রুলসও আছে চেক করার। তোমরা এটা যদি একটু ডিভিজিবিলিটি রুলস লিখে গুগলে সার্চ দাও তাহলেই দেখবা। এবং ইন জেনারেল মানে 1 থেকে শুরু করে, মানে 1 তো আর না, মানে 2 থেকে আর কি, 2 থেকে শুরু করে আহ উইকিপিডিয়াতে বোধহয় 100 পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের জন্য দেয়া আছে। ঠিক আছে, ডিভিজিবিলিটি চেক করার ক্রাইটেরিয়া গুলো। তারপরে ইন জেনারেল ফর্মুলাটাও দেওয়া আছে। মজার ব্যাপার হচ্ছে যে ইন জেনারেল যে ফর্মুলাটা, মানে যে কোনো নাম্বার দিয়ে ডিভিজিবিলিটি চেক করা, সেটা মাত্র এই 2020 সালের মার্চে বোধহয় প্রমাণ হয়েছে, মানে একেবারে লেটেস্ট ইনভেনশন এটা। ঠিক আছে, একেবারে জেনারেলাইজড যে থিওরেমটা। ঠিক আছে, তো উইকিপিডিয়াতে এগুলো দেওয়া আছে। সো একেবারে লেটেস্ট ইনভেনশন, এগুলো অনেক আগের জিনিস, আগের জিনিসও করতেছি আমরা, বাট এই জিনিসগুলো নিয়ে কাজ যে করার সুযোগ নাই বা কাজ বন্ধ হয়ে গেছে ব্যাপারটা এরকম না। অ্যানালাইসিস, রিসার্চ এখনো করতেছে বা আমরা করতেছে। So তোমরাও যারা ইন্টারেস্টেড তারাও করতে পারো, যদি মানে ইচ্ছা হয় আর কি। এখন তো আসলে এই 5 মাস আমাদের অনেক সময় গেল, জানি না কি কি করছো, বাট এই সময় চাইলে অনেক কিছু করা যাবে, করা যাইতো। এখনো 1 মাস সময় আছে বোধহয়, সেপ্টেম্বরে বোধহয় খুলতেছে না। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা দেখি 7 দিয়ে কিভাবে চেক করা যায়। তো 7 এর চেকিংটা হচ্ছে এখানে যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছি সেটা হচ্ছে যে টোটাল যে ডেসিমাল নাম্বারটা আছে, ডেসিমাল ফর্মে যেটা দেয়া আছে, সেটার হচ্ছে ওই লাস্ট ডিজিটটা বাদ দিয়ে, অর্থাৎ রাইট মোস্ট যেটা ডান দিকে সবচেয়ে, সেইটা বাদ দিয়ে এই আগের যে কয়টা আছে সেই কটাকে আমি ডেসিমাল ডিজিট বা নাম্বার হিসেবে কাউন্ট করব। তারপর সেটা থেকে মাইনাস টোয়াইস এ নট, অর্থাৎ লাস্ট যে ডিজিটটা সেটার 2 গুণ বিয়োগ দিব। ঠিক আছে, বিয়োগ দেওয়ার পরে যেই সংখ্যাটা হবে সেটা যদি 7 দিয়ে ডিভিজিবল হয় তাহলে আমাদের অরিজিনাল নাম্বারটাও 7 দিয়ে ডিভিজিবল। আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি যে ধরো তোমার আছে হচ্ছে 31, এখন আমরা চেক করতে চাচ্ছি যে 31 7 দিয়ে ডিভিজিবল কিনা। আমাদের এই থিওরেম অনুযায়ী আমাদের যেটা করতে হবে যে ডান দিকের যে ডিজিটটা সেটা বাদে বাকি অংশটা আছে, এখানে তাহলে 3টা ডিজিট নেই, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, ধরো আছে 131, তাহলে এই লাস্টের ওয়ানটা বাদ দিয়ে প্রথম 2টা নিয়ে হলো কত, 13। আর মানে এই দুইটাকে একত্রে আমরা ডিজিট একটা ডেসিমাল নাম্বার হিসেবে চিন্তা করব। তারপর হচ্ছে মাইনাস লাস্ট ডিজিটের 2 গুণ, তার মানে 2 × 1। ঠিক আছে, তাহলে কত আসতেছে, 13 মাইনাস 2, তার মানে 11। ঠিক আছে, তো 11কে তো 7 দিয়ে ডিভিজিবল না, 11কে 7 দিয়ে ডিভাইড করা যায় না, সুতরাং 131কেও 7 দিয়ে ডিভাইড করা যাবে না। বিশ্বাস না হলে চেক করে দেখতে পারো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের থিওরেম বলতেছে। এখন হচ্ছে এটা আমরা মানে এটা তো একটা নাম্বারের জন্য দেখলাম হয়, এখন সব নাম্বারের জন্য হবে কিনা সেটা হচ্ছে কথা। ঠিক আছে, ওকে। সো দেখি এখানে প্রথমে আমরা ধরে নিলাম যে ওই যে প্রথম ডিজিটটা ছাড়া যে বাকি যে অংশটা আছে, প্রথম মানে শেষের ডিজিটটা ছাড়া, একেবারে লাস্ট ডান দিকের ডিজিটটা ছাড়া প্রথম সবগুলো ডিজিট নিয়ে যে সংখ্যাটা হয় সেটাকে আমরা নাম দিলাম হচ্ছে সি। যে সি সমান সমান এ কে -1 আপ টু A1 ডেসিমাল রিপ্রেজেন্টেশনে যে ডেসিমাল নাম্বারটা হয় A1 পর্যন্ত নিয়ে, আর A0টা বাদ থাকলো। ঠিক আছে, তো তাহলে আমাদের যে এনটা ছিল, এন যেটা অরিজিনাল নাম্বার, সেটাকে আমরা 10c প্লাস A0 লিখতে পারি। এটা বোঝা যায় কিনা? ঠিক আছে, কারণ এই যে একটু আগে যে উদাহরণটা দিলাম যে 131, তো আমি যদি এই 13কে হচ্ছে সি ধরি, যে 13 সমান সমান হচ্ছে সি, আর হচ্ছে এই একটা হচ্ছে আলাদা, তাহলে 131 যেটা হচ্ছে আমার এন, সেটাকে তো অবশ্যই ভাবে লেখা যায় যে এন সমান সমান এখানে হচ্ছে 10 ইন্টু সি প্লাস হচ্ছে 1। কারণ 131টা অ্যাকচুয়ালি মানে 131-এর মধ্যে যখন আমি 13 নিচ্ছি, 13টা তো হচ্ছে এক ঘর বামে, তার মানে 3 তো হচ্ছে অ্যাকচুয়ালি আমার দশম ডিজিট, আর এখানে একটা হচ্ছে শতকের ডিজিট। ঠিক আছে, শতকের সংখ্যা।
তো সুতরাং যখন আমার অরিজিনাল n পাইতে হইলে এই 13টাকে যখন আমি 10 দিয়ে গুণ করব তখন আমার হচ্ছে তাদের পজিশন গুলো ঠিক থাকবে। যে 10 দিয়ে গুণ করলে তখন 10 ইনটু c মানে হচ্ছে 10 ইনটু 13, তার মানে হচ্ছে 130, আর 130 আর ওখানে হচ্ছে প্লাস 1, তার মানে হচ্ছে 131। তো আশা করি বোঝা গেছে আইডিয়াটা। তো তাহলে n সমান সমান 10c প্লাস n0 লিখলাম। এরপর তাহলে এখানে তো জাস্ট নর্মাল মানে -2 দিয়ে জাস্ট উভয় পক্ষে গুণ করছি, ঠিক আছে? তাহলে -2n সমান সমান -20c -2n0, এটাকে একটা ইকুয়েশন নাম্বার দিয়ে রাখলাম। এখন এই আমরা দেখি যে আমাদের যেহেতু হচ্ছে 7 দিয়ে ডিভিজিবিলিটি চেক করতে হবে, তার মানে আমাদের মোড বা মডুলাস নিতে হবে হচ্ছে 7। তো এখন -20 কনগ্রুয়েন্ট টু 1 মোড 7, এটা তো বোঝাই যাচ্ছে, কারণ -20 থেকে আবার যদি -1 বিয়োগ করি তাহলে হচ্ছে -21, সেটাকে তো 7 দিয়ে ডিভাইড করা যায়। সুতরাং -20 ইজ কনগ্রুয়েন্ট টু 1 মোড 7, এই কথা সত্য। তাহলে এখন দুই সাইডে আমি সি সেম নাম্বার দিয়ে গুণ করতে পারি কনগ্রুয়েন্সের, এটাও তোমরা জানো, ঠিক আছে? তাহলে সেম নাম্বার দিয়ে গুণ করে আসলে হচ্ছে -20c কনগ্রুয়েন্ট টু সি। দেন হচ্ছে দুই পাশ থেকে আবার একই সংখ্যা যোগ বা বিয়োগ করা যায় কনগ্রুয়েন্সে, এটাও আমরা থিওরেম প্রমাণ করে আসছি। সুতরাং -20c -2 a0 দুই সাইড থেকে বিয়োগ করলাম, ঠিক আছে? দুই সাইড থেকেই -2 a0 বা 2 a0 বিয়োগ করলাম বা -2 a0 যোগ করলাম, কি কথা। তো এটা কেন করতেছি, কারণ আমাদের টার্গেট হচ্ছে এই যে এইখানে যেটা আছে এই -2n সমান সমান -20c -2 a0, বাম পাশে এটা আমরা তৈরি করব, ঠিক আছে? এই জিনিসটার জন্যই এত যোগ বিয়োগ করলাম, ঠিক আছে? তো করার পরে তাহলে এই যে বাম পাশ আর হচ্ছে এই যে 11.1 এর ডান পাশ তাহলে সেম, তার মানে আমরা এটার বদলে -2n লিখে দিতে পারি বাম পাশে। তাহলে -2n ইজ কনগ্রুয়েন্ট টু এই c -2 মোট 7 ইউজিং 11.1 লেখাই আছে। তো এই কথার মানে হচ্ছে যে এই দুইটা নাম্বার কনগ্রুয়েন্ট হওয়া মানে হচ্ছে দুইটা নাম্বারকেই আমি যদি 7 দিয়ে ভাগ করে রিমাইন্ডার নেই তাহলে সেম সমান রিমাইন্ডার পাওয়া যাবে। দ্যাট মিন্স -2n মোট 7 ইজ ইকুয়াল টু c -2n অফ মোট 7, ঠিক আছে? ওকে, সো তার মানে এই কথার অন্যভাবে বললে যে 7 যদি -2, অর্থাৎ এখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে -2n মোট 7 হচ্ছে -2n কে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত থাকে, তো সেটা যত থাকবে c -2n কেও, আচ্ছা এখানে একটা ব্র্যাকেট দিলে বোধহয় তোমাদের বুঝতে সুবিধা হবে, কারণ অনেকে আবার -2n মোট 7 চিন্তা করতে পারে। আমি এডিট করে দিব পরে, ঠিক আছে? এই পুরোটা একটা সংখ্যা আর কি, c -2n পুরোটার মোট 7, ঠিক আছে? তো c -2n কে 7 দিয়ে ভাগ করলেও সেম রিমাইন্ডার থাকবে, তার মানে 7 -2n কে ডিভাইড করে ইফ এন্ড অনলি ইফ 7 এই c -2n কে ডিভাইড করে, ঠিক আছে? যদি কারণ এই দেখতেছি রিমাইন্ডার তো সেম, -2n কে 7 দিয়ে ভাগ করলেও যে রিমাইন্ডার, c -2n কে 7 দিয়ে ভাগ করলেও সেম রিমাইন্ডার পাচ্ছি। তাহলে একটাকে ভাগ করলে অন্যটাকেও ভাগ করবে, আর একটাকে ভাগ না করলে অন্যটাকেও করবে না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আবার দেখো যে কিন্তু আমাদের বেসিক্যালি আমরা তো চাচ্ছি n কে ভাগ করতে, ঠিক আছে? বা n কে ভাগ করা যায় কিনা 7 দিয়ে সেটা চেক করতে, বাট আমাদের এখন আসছে কি যে -2n কে ভাগ করা যায় কিনা, সেই আমরা এই যে ক্রাইটেরিয়াটা পাইছি 11.2, এটা আসলে -2n এর সাথে রিলেশন করতেছে, -2n কে ভাগ করা যাবে কি যাবে না 7 দিয়ে। তো এখন আবার এই 7 যদি -2n কে ডিভাইড করে, তো এখানে ওই যে আমাদের সেই আবার সেই থিওরেমটা, এটা অনেকবার আসলো আমাদের, যে ওই যে একটা নাম্বার এ যদি বি এবং সি দুইটার গুণফলকে ডিভাইড করে তাহলে এ আইদার বি কে ডিভাইড করবে অথবা সি কে ডিভাইড করবে, ঠিক আছে? আবার আরেকটা ছিল যে যদি পি এবং পি একটা প্রাইম হয় এবং পি ডিভাইডস এ বি, আর পি যদি এ কে ভাগ না করে তাহলে পি অবশ্যই বি কে ভাগ করবে, ঠিক আছে? তো এই ওই সেম থিওরেম এখানে যেহেতু আমাদের 7 আর -2 এই দুইজনের জিসিডি 1, এই কথা মানে হচ্ছে যে 7 তো -2 কে আসলে ভাগ করে না, ঠিক আছে? বা 7 আর -2 হচ্ছে কো-প্রাইম। তো তাহলে সেই জন্য আমরা লিখতে পারবো যে 7 -2n কে ভাগ করার অর্থ হচ্ছে 7 অবশ্যই n কে ভাগ করতে হবে, ঠিক আছে? যেহেতু -2 কে ভাগ করে না, তার মানে 7 ডিভাইডস 2n ইফ এন্ড অনলি 7 ডিভাইডস n, ঠিক আছে? তো তাহলে এই 11.2 আর হচ্ছে এই যে এখন যেটা বললাম এই দুটাকে আমি যদি একত্র করি, যে 11.2 বলতেছিল যে 7 ডিভাইডস -2n ইফ এন্ড অনলি 7 ডিভাইডস c -2n, ঠিক আছে?
আর এখন আমি পাইলাম যে 7 ডিভাইডস মাইনাস টোয়াইস n ইফ এন্ড অনলি 7 ডিভাইডস n, ঠিক আছে। তো তার মানে আলটিমেটলি 7 ডিভাইডস n ইফ এন্ড অনলি 7 ডিভাইডস c মাইনাস 2a নট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তো তাহলে ওই c মাইনাস 2a নট, এখন c এর ভ্যালুটা বসায় দেই। c এর ভ্যালু যেটা আমরা ধরে নিয়েছিলাম যে ওই a নট ছাড়া ওই মানে বাম দিকের বাকি যে ডিজিট গুলো আছে সেগুলো নিয়ে যে ডেসিমাল নাম্বারটা হয় সেটাই হচ্ছে c। তাহলে আমাদের অরিজিনাল থিওরেমের প্রমাণটা হয়ে গেল। কারো কি কোনো কোশ্চেন আছে কিনা এই থিওরেমের উপরে? বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বা কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, নাই, ওকে। স্যার কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, বলো। স্যার এখানে যে প্রুফটা দেওয়া হলো স্যার, এটা তো জাস্ট প্রমাণ দেওয়া হচ্ছে, কিন্তু স্যার এটা ডেরিভেশন কিভাবে বুঝলো স্যার? মানে এই শর্তটা কিভাবে বুঝলো যে এটা করলেই হবে? হ্যাঁ, বুঝি নাই তোমার কথা। মানে প্রমাণ স্যার আর এই যে ডেরিভেশন যে তো একই জিনিস। হ্যালো, জি স্যার। হ্যাঁ, প্রমাণ আর ডেরিভেশন তো একই জিনিস, আমি বুঝতে পারিনি কথাটা। মানে স্যার এই যে দেওয়া ছিল, কন্ডিশনটা দেওয়া আমার আছে, কথা শোনা যাচ্ছে যে না, আমার কন্ডিশন কথা অনেক আস্তে আসতেছে। হ্যালো, বলতেছি যে এখানে যে কন্ডিশনটা হ্যালো। দেওয়া আছে স্যার, এই কন্ডিশনটা স্যার কিভাবে? তুমি যদি হেডফোন ইউজ করো তাহলে মানে মাইক্রোফোনটা মুখের সামনে নিয়ে কথা বললে ভালো হয়, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না, অনেক দূর থেকে আসতেছে। হ্যালো, ইমরান কি আছো? হ্যালো। আচ্ছা, আমি তো কোনো রেসপন্স পাচ্ছি না। আর তোমরা কেউ কি ইমরানের কথা শুনতে পারতেছো, বা কেউ যদি বুঝে থাকো তাহলে আমাকে বলতে পারো, অন্য কেউ যদি ওর কোশ্চেনটা কি বলতে চাইছে আমি আসলে বুঝতে পারি নাই, শুনতেই পারি নাই। হ্যালো। আচ্ছা, না, ঠিক আছে, তুমি তাহলে যদি লিখে বোঝাতে পারো, চ্যাটে লিখে কোশ্চেন করতে পারো। আর অন্য কেউ যদি ওর কোশ্চেনটা বুঝে থাকো তাহলে অন্য কেউ আমাকে বললেও হবে। ও আসলে কি বলতে চাইছে অন্য কেউ যদি শুনে থাকো। স্যার ও অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছিল যে এটা কিভাবে গ্যারান্টি দেয় যে এইটা হলেই মানে ডিভিজিবল হবে। আশ্চর্য, আমরা প্রমাণ করলাম তো, তারপরে আর কি গ্যারান্টি দরকার? আমি তো মানে ইন জেনারেল যে কোনো নাম্বারের জন্য মানে ডেসিমাল নাম্বারের জন্যই তো আমরা এটা প্রমাণ করলাম। তো এরপরে মানে এরপরে আর কি গ্যারান্টি দরকার আমি তো আসলে বুঝতেছি না। স্যার কথা কি শোনা যাচ্ছে এখন স্যার? এখন শুনতে পাচ্ছি, হ্যাঁ, বলো। মানে স্যার আমার প্রবলেমটা এটা না যে মানে গ্যারান্টি না, আসলে আমার তাহলে প্রবলেমটা হচ্ছে স্যার এখানে যে শর্তটা দিল, হ্যাঁ, এই হ্যাঁ। শর্তটা কোত্থেকে পাইলো? মানে এখানে তো শর্তের কোনো কথা নাই, মানে ডেরিভেশনটা নাই শর্তের। যে কন্ডিশনটা দেওয়া ছিল, কন্ডিশন তো কোনো ডেরিভেশন আচ্ছা, নাই। আচ্ছা, বুঝতে মানে আমরা পারছি, মানে কন্ডিশনটা এই প্রুফ করছি যেটা হলো কন্ডিশনটা হবে কি। কিভাবে জানলো? মানে জি তোমার স্যার এটাই। এটাই তো কোশ্চেন, মানে এই যে যে কন্ডিশনটা আমরা লিখলাম, মানে কিভাবে জানলো কন্ডিশনটা, ঠিক আছে। এটাই তো ইনভেনশন, ঠিক আছে। তুমি হ্যাঁ, মানে অনেকগুলো নাম্বার নিয়ে চেক করবা, তোমার কাছে মানে কোনো কিছু আবিষ্কার করার অর্থই তো এটা যে আগে ছিল না, তুমি তারপরে অনেকগুলো জিনিস অ্যানালাইসিস করে দেখলা যে মনে হচ্ছে এটা হয়, ঠিক আছে। তারপরে তুমি ইন জেনারেলি প্রুফ করা ট্রাই করলা, ঠিক আছে। মানে সাধারণত যেটা হয়, প্রমাণ তো আসলে অনেকভাবে হইতে পারে, অ্যাক্সিডেন্টালিও চলে আসতে পারে। যেমন ওই যে তোমাদের যেটা বলছিলাম, জেলার্স প্রবলেম দেখতে বলছিলাম না, ওইখানে ওইটা দেখলে দেখবা যে জেলার যে ফর্মুলাটা, ওটা উনি ট্রায়াল এন্ড এররের মাধ্যমে পেয়ে গেছিল, ঠিক আছে। তো এরকমও আছে। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে যে মানে এটা তো আসলে তুমি যে কোশ্চেনটা করছো এটা তো আসলে এই থিওরেমের জন্য শুধু না, এটা সায়েন্সের মানে বেসিক কোশ্চেন যে আসলে এই জিনিসটা তো আগে ছিল না, মানে সায়েন্স কোন একটা জিনিস আমি বের করলাম থেকে, ঠিক আছে। তো এটা অবজারভেশন থেকে হতে পারে, ঠিক আছে। অ্যাক্সিডেন্টালি পাই যেতে পারো, স্বপ্নও পাইতে পারো, ঠিক আছে। অনেক অনেক বিজ্ঞানী এরকমও দাবি করছে যে সে ওটা নিয়ে চিন্তা করতে করতে স্বপ্নের মধ্যে সলিউশন পেয়ে গেছে, ঠিক আছে। এরকম ঘটনা অনেক আছে।
সো এটা হচ্ছে জাস্ট তোমার অ্যানালাইসিস রিসার্চ করতে করতে চলে আসবে, কখন কোনটা কোন দিক দিয়ে চলে আসবে এটা আসলে তুমি নিজেও জানো না, ঠিক আছে? লেগে থাকাটা কিছু ফ্যাক্ট। হ্যালো, হ্যাঁ ইমরান, তুমি কি আমার কথা কি কিছুটা হলেও বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তুমি নিজেও চাইলে 7 দিয়ে বা অন্য কোনো নাম্বার দিয়ে ট্রাই করে দেখো। তুমি যদি অন্য কোনো ভাবে দেখো যে ডিভিজিবল হচ্ছে, অনেকগুলো হচ্ছে, তারপরে তুমি সেটা জেনারেল থিওরেম হিসেবে প্রুফ করা যায় কিনা, এভাবেই তো আসলে মানে এটা আসলে আমার মনে হচ্ছে যে এর চেয়ে আর মানে তুমি কিভাবে বুঝবা, ঠিক আছে? মানে সাধারণত যতটুকু আমি ঘাটাঘাটি করছি যে এইভাবে যে ম্যাথমেটিশিয়ানরা একটা জিনিস নিয়ে ঘাটাঘাটি করতে 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 তারপরে দেখা গেছে একটা জেনারেল রুল বের করে ফেলছে, ঠিক আছে? আর যারা মানে এই ক্ষেত্রে, হ্যাঁ সন্ধি শেখ হাত তুলছো, কিছু বলতে চাচ্ছ, বলো। স্যার এখানে স্যার ডিভিজিবিলিটি টেস্ট তো স্যার এক এক বই দেখলাম এক এক রকম ভাবে করছে প্রসেসে। হ্যাঁ তো হ্যাঁ স্যার যে কোনো একভাবে করলেই কি হবে? অনেকটা দেখা হ্যাঁ যাচ্ছে হ্যাঁ, স্যার। যে কোনো একভাবে করলেই হবে। তোমার ডেরিভেশন আমি তো তোমাকে বললাম যে ইভেন ফর্মুলাও সেম না, 7 এর জন্য বোধহয় 3টা বা 4টা ক্রাইটেরিয়া আছে ডিভিজিবিলিটি চেক করার, ঠিক আছে? তো আর যে কোনো ক্রাইটেরিয়া তুমি কনগ্রুয়েন্স দিয়ে প্রুফ করতে পারো। তারপরে হচ্ছে মোড অপারেটর যেটা আছে ওটারও কিছু ফর্মুলা আছে, হুম, সেটা আমি রেসিডিউ ক্লাস পড়ানোর সময় হয়তো বা আসতে পারে, ঠিক আছে? রেসিডিউ ক্লাস পড়াবো, ঠিক আছে? তো তো ওইটা দিয়েও তুমি করতে পারো, এটা কোনো সমস্যা না, অনেকগুলো তোমার দেখলাম স্যার। কনসিস্টেন্সি থাকলেই হবে, ঠিক আছে? তবে পরীক্ষায় যদি পার্টিকুলার বলে দেয় যে কনগ্রুয়েন্স ইউজ করে দেখাও, তাহলে মানে অনেক সময় তোমাদের থিওরেম বা অঙ্কে বলে দেওয়া থাকতে পারে, তখন তো বুঝতেই পারতেছি ওইটা দিয়ে দেখাইতে হবে। অনেকগুলো দেখলাম যে স্যার একটা নর্মাল অ্যাপ্রোচ অ্যাপ্লাই করছে, যেমন 7, 13 এগুলো বলে স্যার একক দশক স্থানীয় অঙ্ক ইউজ করে বাদ বুঝি দিয়ে নাই, কেমন একটু জানি জোরে করছে। বলো। যেমন স্যার 7-এর বেলায় যে নাম্বারটা দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ ওইটার এক দশক স্থানীয় অঙ্ক বাদ দিয়ে বাকি যে হ্যাঁ নাম্বারটাকে ওগুলোর সাথে 2 গুণ করে প্লাস আবার একক দশক স্থানীয় অঙ্কটা যোগ করে এভাবে কয়েকটা প্রসেস করে বের করছে। হ্যাঁ, তো ওই যে ওগুলা তো একটা একটা নাম্বারের নর্মাল জন্য অ্যাপ্রোচের মতো অনেকগুলো লাগলো। ক্রাইটেরিয়া আছে, এটা তো আমি শুরুতেই বললাম যে একটা নাম্বারের জন্য একটাই ক্রাইটেরিয়া এরকম না, ঠিক আছে? যে কয়েকটা ক্রাইটেরিয়া থাকতে পারে। এখন পরীক্ষাতে যদি শুধু তোমার অঙ্কটা এরকম থাকে যে একটা নাম্বার মানে একটা ইন জেনারেল একটা নাম্বার দিয়ে জাস্ট বললো যে এটা হুম, 7 দিয়ে ডিভিজিবল কিনা চেক করো, তখন তুমি এই ক্রাইটেরিয়া দিয়ে করো বা অন্য ক্রাইটেরিয়া দিয়ে করো, যে কোনো একটা মানে জেনারেল ক্রাইটেরিয়া যেটা আছে সেটা দিয়ে করলেই হবে, ঠিক আছে? মানে ওটাই কি তোমার কোশ্চেন ছিল যে আমি মানে যদি অঙ্কের বেলায় যে কোনটা দিয়ে চেক করব? জি স্যার, যে কোনো ভাবে করলেই হবে নাকি হ্যাঁ নাকি হ্যাঁ, এইভাবে? মানে ওটা তোমার জেনারেলাইজ যে কয়টা ক্রাইটেরিয়া আছে তার মধ্যে তুমি যে কোনো একটা ইউজ করে করলেই তো হবে, তোমার কাছে আচ্ছা যেটা স্যার। ইজি মনে হয়, ঠিক আছে? তবে যেটা দিয়ে করো সেটা হচ্ছে ওই অঙ্ক করার সময় প্রথম লাইনে ওই স্টেটমেন্টটা লিখে দিলে ভালো, ঠিক আছে? যে আচ্ছা আমরা জানি যে 7 দিয়ে ডিভিজিবল হবে জেনারেল একটা নাম্বার যদি এই হয়, ক্রাইটেরিয়াটা তুমি আগে লিখে নিয়ে তারপরে হচ্ছে তুমি চেকিংটা করলা, তাহলে এক্সামিনার তার জন্য মানে ধরতে সুবিধা হবে যে তুমি কোন ক্রাইটেরিয়া দিয়ে করছো, ঠিক জি আছে? স্যার, বুঝতে পারছি। থ্যাংক ওকে, আর কারো কোনো কোশ্চেন? স্যার এখানে ওই যে ইফ এন্ড অনলি ইফ আছে, তাইলে রিভার্স প্রুফটাও দেখানো লাগবে না? এখানে তো তুমি এই যে দেখো আমি এই যে এখানে 11 পয়েন্ট, এই যে এখান থেকেই তো তোমার ইফ এন্ড অনলি ইফ দিয়েই করতেছি, ঠিক আছে? মানে আমাদের ইফ এন্ড অনলি ইফ কন্ডিশনটা ছিল যে ওই 7 দিয়ে ডিভিজিবল হলে এন ডিভিজিবল হবে, আর এন ডিভিজিবল হলে 7 দিয়ে ডিভিজিবল হবে। তো এখানে কিন্তু ইফ এন্ড অনলি ইফ সাইন দিয়ে একবারেই, কারণ আমরা জানি যে এই যে এটা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ রিলেশন সরাসরি, ঠিক আছে? জি স্যার। এই কারণে এটা সরাসরি যে এখানে কিন্তু ডাবল ইমপ্লিকেশন, ঠিক আছে? ইফ এন্ড অনলি ইফ সাইন। ওকে, জি স্যার, বুঝছি। আচ্ছা দেন আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, না থাকলে আমরা পরেরটাতে যাই। এখানে এই যে আবার দেখো একটা নাম্বার দেয়া আছে 7 দিয়ে, তাহলে 7 দিয়ে চেক করে দেখো এটা হয় কিনা, ঠিক আছে? দেখি বের করো, র্যান্ডমলি কাউকে জিজ্ঞেস করি। 1 2 3 4 5 6 7 8 9, মানে পুরোটা একটা নাম্বার, ঠিক আছে? হয় না স্যার। আচ্ছা, সন্ধি বলতেছে হয় না, আর অন্য কেউ কিছু বলবা? এটা পরীক্ষায় অনেক সময় আমি দেখছি যে তোমরা একবার করে থেমে যাও, ঠিক আছে? অর্থাৎ এই যে 1 2 3 4 5 6
তারপরে 7 8, তারপরে আমাদের এই থিওরেম অনুযায়ী যদি আমরা করি যে -2 ইনটু লাস্টের ডিজিট হচ্ছে 9, এইটার ভ্যালু যা আসে তারপরে সেটাকে 7 দিয়ে ডিভাইড করা যায় কি না যায় সেটা চেক করতে থাকো। তো এটা আসলে স্যার গেলে তো যায় আসলে না। হলো না, ঠিক আছে? যায় না, আচ্ছা ঠিক আছে। তো এটা যা হবে যে মানে এখান থেকে তাহলে এখানে কত 7 9 গুণ হচ্ছে 18, 18 বিয়োগ করতে হবে। 18 বিয়োগ করলে আমরা পাবো 123 456 আর লাস্টে আসবে 60, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই বিয়োগফলের ভ্যালু। এরপরে আবার এটার উপরে আবার হচ্ছে এই আমাদের ওই থিওরেমটা আবার অ্যাপ্লাই করবা যে 4 5 6 6 -2 ইনটু 0, ঠিক আছে? তার মানে 2 ইনটু 0 করলে তো 0ই হবে, তার মানে 0 বিয়োগ হবে, তার মানে এটাই থাকবে 1 2 3 4 5 6 6। তারপরে আবার এভাবে যাইতে যাইতে একেবারে ছোট করে তারপরে হচ্ছে চেকিংটা করবা, ঠিক আছে? ওকে, স্যার বুঝতে পারি নাই কিভাবে চেকিং করতে বললেন, লেখাটা কেটে যাচ্ছে। আচ্ছা তুমি কি লেখাটা দেখতেছো? স্যার লেখাটা কি দেখা দেখতে যাচ্ছে? পাচ্ছি যে এখন দেখা যাচ্ছে। আচ্ছা আমি বলছি যে প্রথমে যে নাম্বারটা আছে 1 2 3 4 5 4 5 6 7 8 9, পুরোটা তো একটা নাম্বার। তো আমাদের প্রথম যেটা জি, করতে হবে যে লাস্টের ডিজিটটাকে 2 দিয়ে বাদ দিয়ে ওটা শুধু হ্যাঁ এই লাইনটা তো ওটা বুঝতে শুধু পারছো, 2 প্রথম মাল্টিপ্লাই লাইনটা। করে মাইনাস করতে। জি, ওটা বুঝতে পারছি। তারপরে এটা থেকে বিয়োগ করার পরে যে এই ডিজিটটা হয় সেটাও বুঝতেছো। জি আচ্ছা এরপরে এই নাম্বারটার উপরে আবার আমি এই সেম থিওরেমটাই অ্যাপ্লাই করব। এই নাম্বারটাও তো যথেষ্ট বড় একটা নাম্বার, ঠিক আছে? জি তো এইটাকেও তুমি 7 দিয়ে ডিভাইড করতে গেলে তো আবার সেই বিশাল ক্যালকুলেশন করতে হচ্ছে। তো এই জন্য এইটার উপরে আবার সেম থিওরেমটা অ্যাপ্লাই করবে। এখানে লাস্টের ডিজিট হচ্ছে 0, তারপরে আবার ওই যে 2 ইনটু 0 বিয়োগ করব, তারপরে আবার এই নাম্বারটা আসলো। বুঝা গেছে? মানে এটা ম্যাথটাই কি এরকম, এটা অ্যান্সারটা এভাবেই করতে হবে? এইভাবে করলেই তো ইজি হয়। তুমি তো সরাসরিও এই নাম্বারটাকে ক্যালকুলেটরে তোমার যদি ক্যাপাবিলিটি থাকে তুমি তো এই নাম্বারটাকে 7 দিয়ে সরাসরিও ডিভিজিবিলিটি চেক করতে পারো যদি তোমার ক্যালকুলেটরের মেমোরিতে কুলায়। কিন্তু আমরা তো আসলে এফিশিয়েন্টলি করতে যাচ্ছি, ঠিক আছে? থিওরেম বা ক্রাইটেরিয়া গুলো বের করার উদ্দেশ্য তো এফিশিয়েন্টলি চেক করা, তাই না? সেটা বুঝতে পারছি, নাম্বারটা কোয়েশ্চেনে এটাই আছে। মানে আমি ছোট করে লাস্টের অংশটুকু যদি বাদ দিতে দিতে ছোট করে ফেলি, সেটা তো আর অ্যাকচুয়ালি কোয়েশ্চেনের নাম্বারটা তো থাকতেছে না। না সেটা না তো, ছোট যখন একবার করতেছো বারবার করতে অসুবিধা কি? আর ছোট স্যার করা আমি তো আসলে কথাটা বুঝতেছি না যেটা আমি কেন করব। তাই আমার কোয়েশ্চেন হচ্ছে আমার কোশ্চেন হচ্ছে 131 তুমি আমাকে কেন দিল। করবা না, ঠিক আছে? তোমার না করলে সুবিধাটা কি? না না আমার করলে তো কি আমার সুবিধা কাছে পাচ্ছ? জানতে চাইছে যে এটা ডিভিজিবল হবে কিনা। হ্যাঁ আমার হ্যাঁ, কাছে তাহলে জানতে তুমি চাইছে যে সরাসরি ভাগ 1 করে থেকে দাও 7 দিয়ে, সরি ক্যালকুলেটর দিয়ে। তোমার একবার করারই বা কি দরকার? তুমি আচ্ছা একবার বুঝতে পারছি। একবার একবার যদি করো যে না একবার করলে তো ইফিশিয়েন্ট হবে, তাহলে বারবার করলে তো আরো ইফিশিয়েন্ট হচ্ছে, ঠিক আছে? এরপরে একেবারে ছোটতে গিয়ে আমি চেকিংটা করলাম, ঠিক আছে? তাইলে না আমার মানে এই নাম্বারের কোনো অংশই 7 দিয়ে ডিভিজিবল হবে না, আমাকে এটা বুঝতে হবে আর কি। না না কোনো অংশই হবে না সেটা না। তুমি তাহলে তুমি একটা তো একটা করে বাদ দিয়ে তুমি দিলে তো আমি ছোট বড় করে ফেলবো। নাম্বারটার জন্য চেকিং যদি করো একটা ধাপে, তাহলে তো তোমার ওই মেইনটা করাই একই কথা রে বাবা। তুমি এটা বুঝতেছো আচ্ছা না আচ্ছা যে ঠিক আছে। জি এইটাকে চেক করা আর ওটাকে চেক করা খুব বেশি ডিফারেন্স আছে। কিন্তু আমি যখন ছোট করে আনতেছি তাহলে না বোঝা গেল যে না আমার থিওরামটা অ্যাপ্লাই করে আমার কাজটা হচ্ছে এফিশিয়েন্ট হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ধরো তোমার কাছে ক্যালকুলেটর নাই, ঠিক আছে? জি তো তখন তো তোমার এটা করতে গেলে বারবার অ্যাপ্লাই করাটাই তখন তোমার জন্য বেশি সহজ না? জি স্যার। আচ্ছা ওকে, থ্যাংক ইউ স্যার। তারপরে পরেরটা দেখো। উম, এখানে যেটা দেয়া আছে এই 7-এর জন্য একটা যে ক্রাইটেরিয়া, এই 13-র জন্য এরকম একটা ক্রাইটেরিয়া দেয়া আছে। 7-এর জন্য ছিল -2 a নট, আর 13-র জন্য দেয়া আছে -9 a নট, ঠিক আছে? তো এটাও ওই সিমিলার ওয়েতে প্রুফ করতে পারবা, ঠিক আছে? n ওই যে আগের মতোই c ধরে নিবা, n সমান সমান তারপরে 10c প্লাস সরি n সমান সমান আসবে হচ্ছে 10c প্লাস a নট। এরপরে ওই যে দুই পাশেই হচ্ছে -9 a নট, তাহলে -9 দিয়ে গুণ করে দিবা, ঠিক আছে? আগের বার -2 দিয়ে গুণ করছিলাম। তারপরে সিমিলার ওয়েতে ট্রাই করলেই পারবা, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে এখানে এটা
এখন যেটা আছে 3 নাম্বার যেটা সেটা হচ্ছে মনে হয় অনেক বইতেই করা আছে, রোজনের বইতেও আছে। হ্যাঁ, রোজনের বইয়ে যে লেখাই আছে পেজ 139 এ পাবা। এটা হচ্ছে 1001 দিয়ে, ঠিক আছে? যে কোনো একটা নাম্বার, ডেসিমাল নাম্বার, সেটা 1001 একটা নাম্বারের সাপেক্ষে মানে ডিভিজিবিলিটি চেক করা। এটার ক্রাইটেরিয়াটা হচ্ছে যে আমার এই শেষের দিক মানে ডান দিক থেকে শুরু করতে হবে। ডান দিক থেকে আমি তিনটা করে ডিজিট নিয়ে সংখ্যা বানাবো, ঠিক আছে? অর্থাৎ আমি যদি এই সংখ্যাটার কথা চিন্তা করি এবং সেটাকে যদি 1001 দিয়ে ডিভিজিবল কিনা চেক করতে চাই, তাহলে আমার এই ডান দিক থেকে প্রথম 3টা নিতে হবে। তাহলে 7, 8, 9, তাহলে কত হয়? 7, 8, মানে তো প্রথম 3টা যেই সিরিয়ালে আছে সেই সিরিয়ালই নিতে হবে, 7, 8, 9, ঠিক আছে? নিলে যেই সংখ্যাটা হলো সেটা থেকে বাদ দিতে হবে তার আগের 3টা দিয়ে যে সংখ্যা হয়, তার মানে হচ্ছে 4, 5, 6, 456। তারপরে আবার যোগ করতে হবে 123, ঠিক আছে? 123। তারপরে যদি ধরো এখানে আরো 2টা সংখ্যা থাকতো, যে ধরো আছে 35 আছে, এখানে 123 এর আগে যদি 35 থাকতো, তাহলে আবার মাইনাস ওখানে 3টা নিতে হবে। তো 3টা মানে হচ্ছে এখানে একটা 0 ধরতে পারি আমরা, ঠিক আছে? তার মানে এখানে মাইনাস 35 দিতে হবে, ঠিক আছে? 035 আর কি। তো 035 মানে হচ্ছে 35। তো এটা করার পরে স্টেটমেন্টে মনে হয় একটু ভুল আছে স্যার, সেকেন্ড টার্মটাই। কোথায়? হ্যাঁ, ওইখানে স্যার হচ্ছে হ্যাঁ n একটু ভুল হয়েছে। হ্যাঁ, 3 4 5 হওয়ার কথা, হ্যাঁ এই জায়গাটাতে বা একটু ভুল 5 হয়েছে। 4 3, সরি স্যার। এটা না, সরি, এটা ঠিক আছে, এইটা ভুল হচ্ছে, এটা 543 হবে, ঠিক আছে? হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে, এটা টাইপিং মিস্টেক, আমি ঠিক করে দিব না। তোমরা হচ্ছে ওই একই স্লাইড, মানে আমি তো বারবারই লিংক দিই বা আপলোড করি, একেবারে সর্বশেষ যেটা আপলোড করবো ওইটা হচ্ছে ফলো করবা। কারণ ওইখানে মানে বা লিঙ্ক গুলো আপডেট হয়, কিন্তু তোমরা তো একবার ডাউনলোড করে মোবাইলে সেভ করে ফেললে পিডিএফটা আর আপডেট হবে না, ঠিক আছে? তো সবসময় ওই লেটেস্টটা মানে সেভ করে ডাউনলোড করে আগের গুলো মুছে দিবা, ঠিক আছে? আচ্ছা, তো এখানে এই ভুলটা আমরা ঠিক করে নিব, এটা 543 হবে। তো তারপরে এই অল্টারনেটিং সামটা যা আসবে, তাহলে এই 3টা করে ডিজিট নিয়ে নিয়ে যেই সামেশনটা আসবে সেইটা যদি 1001 দিয়ে ডিভিজিবল হয়, তাহলে আমরা বলবো হচ্ছে যে ওই নাম্বারটা 1001 দিয়ে ডিভিজিবল, ঠিক আছে? তো 1001 দিয়ে বের করার কারণ হচ্ছে 1001 যদিও প্রাইম না, বাট 1001 হচ্ছে 7, 11 আর 13 এই 3টা সংখ্যার গুণফল, ঠিক আছে? তুমি যদি গুণ করো 7 × 13 × 11, এই 3টা সংখ্যার গুণফল হচ্ছে 1001। যেহেতু 7 হচ্ছে তোমার সরি 7, 11, 13 তিনটাই হচ্ছে তোমার প্রাইম নাম্বার, সুতরাং তারা পেয়ার ওয়াইজও হচ্ছে প্রাইম, রিলেটিভলি প্রাইম। তো তাহলে আমাদের ওই যে একটা থিওরেম আমরা পড়ছিলাম যে মডুলাস গুলো যদি হচ্ছে কোপ্রাইম হয়, ঠিক আছে? মনে আছে কিনা খেয়াল করে দেখো, যে মডুলাস গুলো যদি কোপ্রাইম হয়, তাহলে ওই তাদেরকে গুণ করে ওই পুরো নাম্বারটাকেও কনগ্রুয়েন্ট লেখা যাবে। ওই জাস্ট গুণ করলেই হবে, মানে এলসিএম ছিল যে, আচ্ছা দেখাই মানে আমাদের এখানে এলসিএম এর ক্রাইটেরিয়া ছিল। এলসিএম থেকে পরবর্তীতে আমরা জাস্ট এলসিএম যেহেতু মানে এটা পড়াইছিলাম না, আমি তো মনে করতেছি পড়াইছি। এই যে হ্যাঁ, এখানে থিওরেম 6, এই যে a congruent to b mod m, a congruent to b mod m2, এরকম যদি আপ টু mk পর্যন্ত থাকে এবং এই m1 m2 mk এরা যদি কোপ্রাইম হয়, তখন আমি জাস্ট সরাসরি ওই গুণ করে যে নাম্বারটা আসবে সেটার সাপেক্ষে কনগ্রুয়েন্ট লিখে দিতে পারি, a congruent to b, ঠিক আছে? মোড সরি হ্যাঁ, এখানে যেখানে ছিল মোড, এখানে ছিল এলসিএম, আর যদি তারা কোপ্রাইম হয় তখন তাদেরকে জাস্ট গুণ করলেই হয়ে যাবে, ঠিক আছে? এলসিএম অফ m1 m2 আপ টু mk, আর তাদেরকে যখন আমি হচ্ছে করব কোপ্রাইম হবে, তখন এদের এলসিএম মানে হচ্ছে তাদের গুণফল। তাহলে ওই এই সেম জিনিসটা ওইখানে যদি অ্যাপ্লাই করি, আমাদের 1001, হ্যাঁ এখানে, তাহলে এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, যেহেতু এই নাম্বারটা হচ্ছে এটার সাথে কনগ্রুয়েন্ট, মোড হচ্ছে 1001, তার মানে আমাদের ওই যে ওই n congruent to this same thing,
ঠিক আছে, এটা ধরো এটা এই পুরো সামেশনটাকে আমি বললাম z, এবং মোড হচ্ছে 7, এটাও লেখা যাবে n কনগ্রুয়েন্ট টু z, মোড হচ্ছে 11, এটাও লেখা যাবে n কনগ্রুয়েন্ট টু z, মোড হচ্ছে 13। ঠিক আছে, কারণ এই তিনটাকে গুণ করলেই তো আমি n কনগ্রুয়েন্ট টু z, মোড হচ্ছে 7 ইন্টু 11 ইন্টু 13, তার মানে হচ্ছে 1001 পাচ্ছি। ঠিক আছে, তো এই কারণে 1001 এর জন্য আমরা যেহেতু এটা প্রুফ করছি, তাহলে এই সেম ক্রাইটেরিয়া 7, 11, 13 জন্য খাটে। তাহলে একটু আগে আমরা 7 আর 13 জন্য আরো দুইটা মানে অন্যরকম ক্রাইটেরিয়া করছিলাম, যে -9n অব্দি, আর এখন আবার তিনটা তিনটা করে দেখতেছি যে তুমি যদি অল্টারনেটিং সাম করো তাহলেও তুমি 7 দিয়ে চেক করতে পারো। ঠিক আছে, তো তুমি যে স্যার কোনোটা দিয়ে চেক করতে পারো। হ্যাঁ, হ্যালো। স্যার থিওরেম 6 টাতে তো মানে ইফ এন্ড অনলি ছিল না, এখানে আমরা মোড 1001 আছে বললে তো আমরা বলতে পারবো না যে মোড 7 ও হবে, মানে 7 টা ডিভিশন হবে 11 টা আছে ছিল না, না, এটা অনলি ছিল না। আচ্ছা, ওখানে বোধহয় তাহলে ইফ ছিল শুধু এলসিএম। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা তাহলে এইখানে 1001, আচ্ছা তাহলে ঠিক আছে, ওইটা ওই দিক থেকে তাহলে আসতে সমস্যা। হ্যাঁ, বুঝতে পারছি তোমার কথা। তাহলে তুমি এভাবে চিন্তা করো যে যেহেতু 1000 কনগ্রুয়েন্ট হচ্ছে কত, -1, মোড হচ্ছে 1001। ঠিক আছে, এটা তো সত্য নাকি? স্যার তাহলে আর 1001 যেহেতু 7 দিয়ে ডিভিজেবল, তাহলে তো এই কথাও লেখা যাবে -1, মোড হচ্ছে 7 নাকি? স্যার আচ্ছা, তাহলে এখন তুমি এই সেম থিওরেম 1001 এর জন্য যেভাবে প্রুফ করা হয়েছে, সেম জিনিস 7 এর জন্য সেম ভাবেই প্রুফ করতে পারবা। যেহেতু মানে আইডিয়াটা, যেহেতু 1000 10⁻³ হচ্ছে বারবার কমন নিতে হবে। ঠিক আছে, প্রুফটা যদি বই থেকে দেখো, এই যে এখানে আমরা তিনটা তিনটা করে সংখ্যা কেন নিচ্ছি, কারণ হচ্ছে ওই যে 1000 করে তিনটা সংখ্যা একসাথে নিলে 1000 তোমার হচ্ছে কমন নেওয়া যায়। ঠিক আছে, মানে কনগ্রুয়েন্ট টু 1 করে দেওয়া যাবে, সরি -1 করে দেওয়া যাবে। ঠিক আছে, তো এই যে প্রথম তিনটা থেকে তো 1000 কমন যাবে না, প্রথম 3 ডিজিট থেকে, বাট তারপরের যে 3 ডিজিট প্রত্যেকটার মধ্যেই তো 1000 কমন নেওয়া যাবে, কারণ A543 প্রত্যেকটার মধ্যেই 10⁻³ আছে। ঠিক আছে, তো তখন তুমি যখন 1000 কমন নিয়ে নিবা, তো তখন সেখানে ওই যে কনগ্রুয়েন্ট টু -1 চলে আসবে। বুঝতে পারতেছো? তো তারপরের টার্মে আবার আসবে হচ্ছে 1000 10⁻³ এর হোল স্কয়ার পরের তিনটা টার্ম থেকে। স্যার 1000 কমন নিলাম মানে আমি এটা বুঝলাম না। 1000 কমন বুঝতেছো না? আরে ধরো যে তোমার আছে সংখ্যাটা 1 2 3 4 5 6, তো এটাকে কি এভাবে লেখা যায় না? 1000 ইনটু 1 2 3 প্লাস 4 5 6। আচ্ছা জি স্যার, হ্যাঁ বুঝতে পারছো আইডিয়াটা? কারণ আমার এই পর্যন্ত হচ্ছে 10 এটা হচ্ছে 10⁻0, এটা হচ্ছে 10⁻1, এটা হচ্ছে কি 10 স্কয়ার, মানে আমি মানগুলো বলতেছি আর কি। ঠিক আছে, 6 ইন্টু 10⁻0, 10⁻1, 10⁻2, তারপরে এখানেই তো 10⁻3 আছে, এখানে 10⁻4 আছে, এখানে 10⁻5 আছে, তো তিনটা থেকেই আমি 10⁻3টা কমন নিতে পারি। ঠিক আছে, কমন নিলে 123 থাকবে। 123 কে তুমি 1000 দিয়ে গুণ করে তারপরে যোগ করে দেখো, আবার সেম সংখ্যা পাবে। তো এই 123 কে যখন তুমি মোড 7 করবা, তো সরি 1000 কে, তাহলে সেটা হয়ে যাবে -1, কনগ্রুয়েন্ট টু -1 মোড 7। তার মানে এই দ্বিতীয় যে তিনটা ডিজিট সেটা হবে বিয়োগ। ঠিক আছে, এই যে বিয়োগ, বুঝতেছো? স্যার কনগ্রুয়েন্ট যখন আমরা চিন্তা করতেছি, আর প্রথমটা প্লাসই থাকবে, প্রথমটা থেকে তো আর কিছু করি নাই, প্রথমটা প্লাসই আছে। তারপরে আবার যখন এই আরো এদিকে যদি তিনটা ডিজিট থাকে, যে আরো যদি আবার যদি 1 2 3 থাকে এখানে, তাহলে সেই তিনটা থেকে এবার 10⁻³ হোল স্কয়ার কমন নেওয়া যাবে। এটা বুঝতেছো কিনা? মানে 10 কিউব বেসড আর কি। হ্যাঁ, 10 কিউবের স্কয়ার কমন নেওয়া যাবে এখানে এই তিনটা থেকে, কারণ এখানে আছে 10⁻, কত 3 4 5, এখানে আছে 6 7 8, তাহলে প্রত্যেকটার মধ্যে 10⁻³ এর স্কয়ার কমন আছে। তো তার মানে -1 এর স্কয়ার তখন হবে কনগ্রুয়েন্ট। ঠিক আছে, যেহেতু 1000 আমার হচ্ছে -1 এর কনগ্রুয়েন্ট, তাহলে 1000 এর স্কয়ার হচ্ছে -1 স্কয়ারের কনগ্রুয়েন্ট। তার মানে ওই তিনটা টার্ম হবে হচ্ছে প্লাস দিয়ে। বুঝতেছো?
বুঝতে পারছো কথা? এটা বুঝলাম না স্যার, ক্লাস এখনো তাহলে তো আমার এই পুরোটা করেই দিতে হবে দেখতেছি। আচ্ছা -1 আছে স্যার, হ্যাঁ বুঝছি স্যার। তুমি এই পরের তিনটা থেকে যখন 10 কিউব হ্যাঁ স্কয়ার কমন নিবা, তারপরে যখন এটাকে কনগ্রুয়েন্ট চিন্তা করবা মোট 7 এর সাপেক্ষে, তো 10 কিউব তো হচ্ছে -1 এর কনগ্রুয়েন্ট, আর তার উপরে স্কয়ার আছে পাওয়ার, তো আমরা কনগ্রুয়েন্টের দুই সাইডে পাওয়ার তো করতেই পারি, ঠিক জি আছে? স্যার, জি স্যার। তো পাওয়ার করলে তখন -1 স্কয়ার মানে হচ্ছে +1, ঠিক আছে? সন্ধি হাত তুলছে, হ্যাঁ বলো। না স্যার, এটা আগে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে হ্যান্ড রেজ যেমন করা যায় লো করা যায় না? আচ্ছা ঠিক আছে, ওকে। সো তাহলে তারপরেও তোমরা বই থেকে আর একটু দেখলে আমার মনে হয় বুঝতে পারছো, আর যদি বই থেকে দেখেও না বুঝে তারপরে আবার বললে আমি আবার বুঝাই দেবো। বাট আইডিয়াটা তো আমি বলেই দিলাম আসলে, আর আর কিছু নাই, এটাই আইডিয়া। তো এখন তাহলে যেটা তুমি বলতেছিলে, হ্যাঁ তোমার কথাটা ঠিক আছে, আমি তাহলে ওখানে যদি ইফ এন্ড অনলি ইফ নাই, তাহলে ওই সাইড থেকে এই সাইডে আসাটা ঠিক হবে না, ঠিক আছে? বাট যদি ইফ এন্ড অনলি ইফ থাকতো তাহলে 1001 থেকে এইদিকে আসতে পারতাম, ঠিক আছে, মানে ভাঙাইতে পারতাম। তাহলে এখানে আসলে এই আইডিয়া থেকেই যেতে হবে যে 1001, এখানে 1001 দিয়ে সরাসরি প্রুফ করে, তারপরে যেহেতু আমার 1001 হচ্ছে 7 দিয়ে ডিভিজেবল, ঠিক আছে, তার মানে 1000 কনগ্রুয়েন্ট টু -1, এটা যেমন মোট 1001 এর ক্ষেত্রে সত্য, তেমনি 1000 কনগ্রুয়েন্ট টু -1 এটা মোট 7 এর ক্ষেত্রে সত্য, যেহেতু 7 ডিভাইডস 1001, ঠিক আছে? তো তার মানে আমার ওই প্রমাণটা তাহলে 7 এর জন্য ভ্যালিড হবে, ঠিক আছে? মানে এই যে ক্রাইটেরিয়াটা, ঠিক আছে? সিমিলার ভাবে 13 এর জন্য ভ্যালিড হবে এবং 11 এর জন্য ভ্যালিড হবে। কারো আর কোনো কোশ্চেন আছে? স্যার এই ম্যাথ গুলাতে তো প্রিভিয়াস থিওরেম গুলা বারবার কল করা লাগতেছে, তো তখন হ্যাঁ। কি থিওরেম 1 থিওরেম 2 থিওরেম 3 ভাবে বললে হবে নাকি এভাবে আবার বললে তো হবে না রে বাবা। কোশ্চেনটা Theorem আবার 1, 2, 3 কোন দিতে বইয়ের হবে? থিওরেম 1, 2, 3? ঠিক আছে, বাট হ্যাঁ স্যার, সেটাই তো। ঠিক আছে, এটা তো তুমি এটা বললে হবে না যে স্যারের নোটের থিওরেম 1, ঠিক আছে? আচ্ছা, তো এটা অ্যাকচুয়ালি থিওরেমটা যেটা যখন অ্যাপ্লাই করবে তখন সেটা স্টেটমেন্টটা লিখে দিতে হবে, ঠিক আছে? আর তোমার যদি, কারণ তুমি এই থিওরেম অ্যাপ্লাই করতেছো, অবশ্যই থিওরেমের স্টেটমেন্ট মনে আছে দেখেই তো তুমি অ্যাপ্লাই করতেছো, ঠিক আছে? সো তুমি যদি ওই প্রমাণটা পারো আচ্ছা স্যার। তাহলে স্টেটমেন্ট লেখা তো কোনো কঠিন বিষয় না। আর যদি এমন হয় যে আমি মুখস্থ করে লিখতেছি, আসলে কোন থিওরেম অ্যাপ্লাই হচ্ছে জানি না, সেই ক্ষেত্রে হয়তো স্টেটমেন্ট নাও লিখতে পারো, ভুলে যেতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো এখানে একটা দেয়া আছে যে এটা পারবা, এটা আর এখন করার দরকার নেই, নিজেরা চেক করবা, ঠিক আছে? আচ্ছা, নেক্সট এখানে বেস বি এর জন্য দেয়া আছে, আমরা যে ডেসিমালের জন্য ক্রাইটেরিয়া গুলো ডেভেলপ করছি ডেসিমাল নাম্বার সিস্টেমের জন্য। তো এখানে হচ্ছে বেস বি রিপ্রেজেন্টেশন অন্য কোনো বেজে যদি থাকে তখনও কিছু ক্রাইটেরিয়া ডেভেলপ করা যায়, ঠিক আছে? তো লেট বি বেজে যদি এন এর রিপ্রেজেন্টেশন এটা হয়, এই থিওরেম গুলো প্রত্যেকটাই হচ্ছে ইয়েতে দেওয়া আছে, রোজনের বইতে দেওয়া আছে, এবং প্রুফ গুলা হচ্ছে সিমিলার। আমরা 10 এর জন্য যেভাবে করছি ডেসিমাল বেজের জন্য, বি বেজের জন্য তাই। তো সো এখানে আমি আর প্রুফ গুলো আর মানে দেই নাই, নিজেরা দেখলে বুঝবা। ক্রাইটেরিয়া গুলো জাস্ট বলে দিচ্ছি যে এখানে একটু জিনিস যেটা খেয়াল করতে হবে যে বি বেজে আমার এন এর রিপ্রেজেন্টেশন হচ্ছে এইটা দেয়া আছে, এটা হচ্ছে বি বেজ। বি হতে পারে যদি বাইনারি হয় তাহলে বি সমান 2, যদি মানে অক্টাল হয় তাহলে হচ্ছে 8 হেক্সাডেসিমাল হলে 16, বা অন্য কোনো বেজও হতে পারে, 7 হতে পারে, 5 হতে পারে, হোয়াটএভার, ঠিক আছে? আর ডি আরেকটা সংখ্যা, ডি একটা সংখ্যা, ডিটা আমরা ডেসিমালি চিন্তা করতেছি, ডি, ঠিক আছে? ডি যদি ওই বেসটাকে ভাগ করে, অর্থাৎ আমরা যেই বেজের রিপ্রেজেন্টেশন দেয়া আছে সেই বেসকে আরেকটা নাম্বার ভাগ করে, আমরা চিন্তা করে দেখো, আমরা যখন বেস গুলো কনসিডার করি, বেস গুলো যে আমরা বলতেছি যে বেজ আইদার 2 অথবা বেজ হচ্ছে 8 অথবা বেজ হচ্ছে 16, বেস গুলো কিন্তু আসলে এগুলো কিন্তু ডেসিমাল নাম্বার, ঠিক আছে? বেস গুলো, ঠিক আছে? 2 মানে বাইনারিতে তো 2 বলে আসলে কিছু নাই, 0 1 এগুলো সব, কিন্তু বেসটা যখন আমরা ডিনোট করি, বেসটা যে 2 বলতেছি, বাইনারিতে বেস হচ্ছে 2টা কিন্তু ডেসিমালেই বলতেছি, ঠিক আছে? বা অক্টালে বেসটা হচ্ছে 8টা কিন্তু ডেসিমালেই চিন্তা করেই বলতেছি, ঠিক আছে? তো এখানে ডিটাও হচ্ছে ওরকম একটা ডেসিমাল নাম্বার। তো ডি দিয়ে যদি ওই বেসটা যেটা আছে, যেটা একটা ডেসিমাল নাম্বার, সেটাকে যদি ডিভাইড করা যায়, ঠিক আছে, ডিভিজেবল হয়,
তাহলে এনটাকে ওই ডি এর যে কোনো পাওয়ার ডি টু দি পাওয়ার জে দিয়ে ডিভাইড করা যাবে যদি হচ্ছে ওই লাস্ট ডান দিকের যে সংখ্যক ডিজিট নিয়ে যে নাম্বারটা হয়, অর্থাৎ আমরা 2 টু দি পাওয়ার জে 5 টু দি পাওয়ার জে ওইগুলোর জন্য যে ক্রাইটেরিয়া পড়ছিলাম সেই সেম ক্রাইটেরিয়া এখানে। এখানে চিন্তা করে দেখো যে আমরা 2 টু দি পাওয়ার জে এর জন্য কি কি ক্রাইটেরিয়া পড়ছিলাম, যে একটা নাম্বারের বেস 10 রিপ্রেজেন্টেশন যা হবে সেটাকে 2 টু দি পাওয়ার জে দিয়ে ডিভাইড করা যাবে যদি সেটার এই ডান দিকের যে সংখ্যক ডিজিট নিয়ে যে নাম্বারটা হয় সেটাকে 2 টু দি পাওয়ার জে দিয়ে ডিভাইড করা যায়। ঠিক আছে, এটা পড়ছিলাম। এখন খেয়াল করে দেখো এই যে 2 যেটা সেটা কিন্তু আমার এই বেস যে 10 সেটাকে ডিভাইড করে, 2 ডিভাইডস 10, তাই না? ঠিক আছে, এবং এই সেম ক্রাইটেরিয়াই আমরা পাইছি 5 টু দি পাওয়ার জে এর জন্য। ঠিক আছে, যে কোনো একটা সংখ্যা ডেসিমাল রিপ্রেজেন্টেশনকে 5 টু দি পাওয়ার জে দিয়ে ডিভাইড করা যাবে যদি লাস্ট বা ডান দিকের যে সংখ্যক ডিজিট নিয়ে যে নাম্বারটা হয় সেটাকে 5 টু দি পাওয়ার জে দিয়ে ডিভাইড করা যায়। ওখানে তুমি 5 যেটা আছে সেই 5 দিয়ে কিন্তু আমার যে বেস যেটা 10 সেইটাকে ডিভাইড করা যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ ওই যত টু দি পাওয়ার জে দিয়ে তুমি ডিভাইড করতেছো ওই ডি যেটা ডি সেটা ওই বেজের একটা ডিভিজর। ঠিক আছে, যেমন 2 একটা 10 এর ডিভিজর, 5 হচ্ছে 10 এর ডিভিজর। এই কারণেই 2 আর 5 এর জন্য আমরা ওই একই ক্রাইটেরিয়া পাইছিলাম। ঠিক আছে, তো এই সেম জিনিসটাকে আরেকটু জেনারেলাইজ করা হয়েছে যে যদি যে কোনো বেস থাকে আর ডি নাম্বার একটা থাকে যেটা হচ্ছে ওই বেসটাকে ডিভাইড করে, তাহলে তুমি ওই ডি টু দি পাওয়ার জে দিয়ে ডিভিজিবিলিটি ক্রাইটেরিয়াটা হবে ওই ঠিক 2 টু দি পাওয়ার জে 5 টু দি পাওয়ার জে ওদের মতো, যে লাস্ট যে ডিজিট নিয়ে যে সংখ্যাটা হয় লাস্ট যে ডিজিট নিতে হবে কোন কোন সিস্টেমে, ওই বেস বি রিপ্রেজেন্টেশনে। ঠিক আছে, বেস বি রিপ্রেজেন্টেশনে লাস্ট যে ডিজিট নিয়ে যে সংখ্যাটা হবে সেইটাকে যদি ডি টু দি পাওয়ার জে দিয়ে ডিভাইড করা যায় তাহলে পুরো সংখ্যাটাকে ডি টু দি পাওয়ার জে দিয়ে ডিভাইড করা যাবে। ঠিক আছে, তো এই সিমিলার ওয়েতে যদি আমরা চিন্তা করি যে আমাদের 3 বা 9 এই দুইটার জন্য কি ক্রাইটেরিয়া পড়ছিলাম মনে আছে কিনা, যে ডেসিমালে ডেসিমাল ডিজিট গুলো যোগ করে তারপরে হ্যাঁ 9 বা 3 দিয়ে ভাগ করতে হয়। ডিজিট গুলো যোগ করে 3 বা 9 দিয়ে যদি ডিভিজিবল হয় তাহলে সংখ্যাটা ডিভিজিবল। এখন তাহলে চিন্তা করো যে 3 অথবা 9 এই দুইটাই আমাদের যে বেস 10 যেটা সেই বেস 10 কে তো ডিভাইড করে না, বাট বেস 10 যেটা সেটা থেকে 1 বিয়োগ করলে সেটাকে কিন্তু ডিভাইড করে। ঠিক আছে, যে 3 দিয়ে 10 মাইনাস 1 কেও ডিভাইড করা যায়, একইভাবে 9 দিয়েও 10 মাইনাস 1 কে ডিভাইড করা যায়। ঠিক আছে, তো এই এই ক্রাইটেরিয়াটাই হচ্ছে যে পরের থিওরেমে দেয়া আছে যে যদি কোনো একটা নাম্বার বেস থেকে 1 বিয়োগ যেটা সেটাকে ডিভাইড করে তাহলে ওই নাম্বারটা দিয়ে চেকিং এর ক্রাইটেরিয়াটা হচ্ছে ডিভিজিবিলিটি, যে ওই আমার যেই অরিজিনাল নাম্বারটা আছে বেস বি রিপ্রেজেন্টেশনে তাদের ডিজিট গুলো ঠিক আছে যোগ করে যে নাম্বারটা হবে সেটাকে যদি ডিভাইড করা যায় তাহলে, অর্থাৎ 3 আর 9 এর যেরকম ক্রাইটেরিয়া ছিল এখানেও সেম ক্রাইটেরিয়া। তারপরে 11 যেটা 11টা আমরা 11 জন্য এই একটু আগে একটা বললাম যে তিনটা করে ডিজিট নিয়ে, আর আরেকটা এর আগে পড়ছিলাম যে ওই যে অল্টারনেটিং সাম একটা একটা করে নিয়ে। ঠিক আছে, একটা একটা করে নিয়ে অল্টারনেটিং সাম করলেও হবে। ঠিক আছে, তো 11 ক্ষেত্রে তাহলে 11 তো 10 কে ডিভাইড করে না, বাট 11 10 প্লাস 1 সেটাকে ডিভাইড করে, অর্থাৎ বেজের সাথে 1 যোগ করে যেটা হয় সেটাকে 11 ডিভাইড করে। তাহলে এই ক্ষেত্রেও তাই হবে যে বেজের সাথে 1 যোগ করে যে সংখ্যাটা হয় সেটাকে যদি ডি ডিভাইড করে তাহলে ডি এর ক্রাইটেরিয়া আর ওই 11 এর ক্রাইটেরিয়া সেম আসবে। ঠিক আছে, যে ডিও ওই অল্টারনেটিং সামটাকে ডিভাইড করলেই মেইন সংখ্যাটাকে ডিভাইড করবে। তো এই তিনটাই প্রুফ তোমার দেয়া আছে রোজনে, ওখান থেকে দেখবা। আর হচ্ছে সাথে এক্সাম্পলও দেয়া আছে, এই এক্সাম্পল দুইটাও রোজনেরই। ঠিক আছে, এক্সাম্পল গুলো রোজন থেকে দেখে নিবা। ঠিক আছে, এগুলো তো আসলে এত বেশি ক্রাইটেরিয়া আর এত বেশি থিওরেম একটা একটা করে সব তো ডিসকাস করা সম্ভব না, সো নিজেদেরকে একটু পড়াশোনা করতে হবে। ওকে, নেক্সট আমরা দেখি আরো প্রপার্টি, আবার প্রপার্টির শেষ নাই। ঠিক আছে, আচ্ছা, মোর প্রপার্টিজ অফ কংগ্রেস। এখন আমরা কিছু নতুন টার্মস নতুন ডেফিনেশন শিখবো। ঠিক আছে, তো অলরেডি তো আমরা জানি যে যে কোনো যে একটা নাম্বার যদি থাকে পজিটিভ নাম্বার m থাকে আর যে কোনো একটা ইন্টিজার থাকে তাহলে ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী a ইকুয়ালস টু qm প্লাস r লেখা যাবে, যেখানে r এর বেসটা হচ্ছে 0 থেকে ওই ডিভিজরের যে এক ছোট পর্যন্ত। ঠিক আছে, তো এটা আমরা অলরেডি জানি ডিভিশন অ্যালগরিদম দিয়ে।
ঠিক আছে, এবং এই যে আর যেটা সেটাকে আমরা বলি হচ্ছে লিস্ট নন নেগেটিভ রেসিডিউ অফ এ মডুলো এম। ঠিক আছে, অনেক বিশাল একটা মানে টার্ম, লিস্ট নন নেগেটিভ রেসিডিউ। এগুলো বুঝতে পারতেছো, লিস্ট মানে সবচেয়ে ছোট, নন নেগেটিভ মানে যেটা জিরো জিরো অথবা তার চেয়ে বড়, এবং রেসিডিউ মানে হচ্ছে যেটা অবশিষ্ট, অফ কার এটা হচ্ছে এর, মডুলো কত এম। ঠিক আছে, কত দিয়ে ভাগ করতেছি। ঠিক আছে, তো এবং আমি বলছিলাম যে ডিভিশন অ্যালগরিদম যে এইভাবে ডিফাইন করা, এবং এটা ছাড়াও অন্যরকম ডিভিশন অ্যালগরিদমও আছে, এটা তোমাদের ঘাটাঘাটি করতে বলছিলাম। ঠিক আছে, সেই ক্ষেত্রে আবার অন্যরকম রেসিডিউ পাওয়া যায়। আচ্ছা, যাই হোক, তো আমাদের এই ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী তাহলে আমরা যে এই রিমাইন্ডারটা পাই সেটাকে আমরা বলি লিস্ট নন নেগেটিভ রেসিডিউ অফ এ মডুলো এম। ঠিক আছে, এখন তাহলে এই কথার মানে আর এই কথার মানে তো সেম, তাই না? যে এ ইজ ইকুয়াল টু কিউ এম প্লাস আর, তার মানে কি এ মাইনাস আর সমান সমান হচ্ছে কি কিউ এম, তার মানে হচ্ছে এম ডিভাইডস এ মাইনাস আর, যেহেতু কিউ একটা ইন্টিজার, তার মানে হচ্ছে এ ইজ কনগ্রুয়েন্ট টু আর মোড এম। এ মাইনাস আর কে যেহেতু এম ডিভাইড করে, তাহলে এ ইজ কনগ্রুয়েন্ট টু আর মোড এম। তার মানে যে কোনো একটা ফিক্সড এম এর জন্য, যে কোনো একটা ফিক্সড এম এর জন্য আমরা দেখতেছি যে কোনো ইন্টিজার এম, যদি এম আমি একটা ফিক্সড পজিটিভ ইন্টিজার যদি হয়, আর তাহলে সেই ক্ষেত্রে যে কোনো, এবার আমার সেট অফ ইন্টিজার যেটা আছে জেড, সেই জেড এর মধ্যে তুমি যে কোনো ইন্টিজারই যদি নাও, সেই ইন্টিজারটা এই আর এর কনগ্রুয়েন্ট হবে, যেখানে আর এর রেঞ্জটা হচ্ছে 0 থেকে m মাইনাস 1 পর্যন্ত। এই কথাটা বোঝা যাচ্ছে কিনা? যে আমি যদি m এর ভ্যালু সমান সমান 10 নিই, ধরে নিলাম m সমান সমান 10, এরপরে তুমি সেট অফ ইন্টিজার যেটা z, এটার মধ্যে তো অ্যাকচুয়ালি ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। ঠিক আছে, মাইনাস প্লাস ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। এখন এই z এর যে কোনো এলিমেন্ট তুমি নাও, সেটা এই 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 আপ টু 9, ঠিক আছে, এই z এর যে কোনো এলিমেন্ট এ, সেটা এই 10টা ডিজিটের কোনো একটার সাথে কনগ্রুয়েন্ট হবে মোট 10। ঠিক আছে, এই কথার মানে তো এটাই। বা অন্যভাবে চিন্তা করলে, আরো সহজভাবে চিন্তা করলে, 10 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী আমরা রিমাইন্ডার শুধুমাত্র 0 থেকে 9 পর্যন্ত কোনো একটা সংখ্যা পাবো। তার মানে ওই 0 থেকে 9 এর মধ্যে কোনো একটাই রিমাইন্ডার হবে, তো ওই রিমাইন্ডারের সাথে তো সে কনগ্রুয়েন্ট হবে। ঠিক আছে, কারণ রিমাইন্ডার তার থেকে বাদ দিলে তো ডিভিজিবল হবেই। ঠিক আছে, এটাই তো রিমাইন্ডার, তো এই জন্যই বলতেছি ভাগ শেষ। তো এই কারণেই আমরা দেখতেছি যে জেড এর মধ্যে যদিও ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, তারা আসলে এই জেড থেকে এই ফাইনাইট এলিমেন্ট যে সেটটা 0 থেকে m মাইনাস 1 পর্যন্ত, এই সেটের মধ্যে ম্যাপ করা, যেটা হচ্ছে ম্যাপিং হচ্ছে মডুলো এম, এই রিলেশন দ্বারা একটা ইনফাইনাইট সেট, সেটা একটা ফাইনাইট সেটে ম্যাপিং হচ্ছে। ঠিক আছে, আশা করি এই কথাগুলো বোঝা গেছে। আমি কি বেশি কঠিন করে বললাম নাকি? কেউ যদি না বুঝে থাকো বলতে পারো। আচ্ছা, মনে হচ্ছে সবাই বুঝতে পারছে, যাক ভালো। তো এখন যেহেতু আমার আর আসেই হচ্ছে 0 থেকে m মাইনাস 1 পর্যন্ত, ঠিক আছে, আর এই মানে দেয়ার আর অনলি m সংখ্যক 0 থেকে m মাইনাস 1 পর্যন্ত, তো কয়টা সংখ্যা, কয়টা ইন্টিজার? ইন্টিজার হচ্ছে 0 থেকে যেহেতু কাউন্ট শুরু করছি, তাহলে m মাইনাস 1 পর্যন্ত এই mটা ইন্টিজার পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে দেয়ার আর অনলি m পসিবল লিস্ট নন নেগেটিভ রেসিডিউস। ঠিক আছে, এই কারণে আমাদের এই যে জেড জেড যে ইনফাইনাইট সেটটা আছে, সেটা এই মডুলো এম বা মডুলাস এম বা কনগ্রুয়েন্স এম, এই রিলেশনের অ্যাপ্লাই করলে এই জেড এর এলিমেন্ট গুলো এম সংখ্যক আলাদা আলাদা সেটে ভাগ হবে। ঠিক আছে, যেগুলোকে আমরা বলি কনগ্রুয়েন্স ক্লাস মডুলো এম। এখন মনে হচ্ছে অনেকের মাথা ঘুরতেছে। আচ্ছা, দেখি আর একটু মানে দিয়ে বুঝাই, এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো তোমার এম হচ্ছে 4, আর জেড সমান সমান আমরা জানি যে ডট 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 -3 -2 -1 0 1 2 3 আপ টু ডট ডট ডট। ঠিক আছে, এখন মডুলাস হচ্ছে 4, তুমি যেই কোনো জেড থেকে যে কোনো একটা নাম্বার নাও তোমার ইচ্ছা মতো,
নাম্বার নিয়ে সেটাকে যদি তুমি 4 দিয়ে রিডিউস করো মডুলো m বা হচ্ছে 4 দিয়ে ভাগ করো, ঠিক আছে, তাহলে রিমাইন্ডার আইদার তোমার 4 দিয়ে সেই সংখ্যাটা মিলে যাবে, তার মানে আইদার রিমাইন্ডার 0 হবে, অথবা 1 অবশিষ্ট থাকবে মানে 1 হবে, অথবা 2 অবশিষ্ট থাকবে, অথবা 3 অবশিষ্ট থাকবে। 4 অবশিষ্ট থাকা তো সম্ভব না, ঠিক আছে। তাহলে যে কোনো একটা নাম্বার a belongs to z যদি আমরা নেই, তাহলে এই চারটা কেসের যে কোনো একটা হবে। এই চারটা কেসের বাইরে যাওয়া সম্ভব না, ঠিক আছে। তো ওই কথাটাই আমরা বলছিলাম যে a congruent to, এখন যদি 0 অবশিষ্ট থাকে তাহলে a congruent to 0 mod 4, এই কথা সত্য। ওই a সংখ্যাটাকে তুমি যদি ভাগ করলে, ধরো তুমি 16 নিলা, 16কে 4 দিয়ে ভাগ করলে মিলে যায়, তার মানে রিমাইন্ডার 0, তার মানে 16 is congruent to 0 mod 4, ঠিক আছে, এই কথা তো সত্য, তাই না? ওকে, আর যদি ধরো তুমি 17 নাও, সংখ্যাটা তুমি 17 সিলেক্ট করছো, তাহলে 17কে 4 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, তার মানে 17 থেকে যদি তুমি 1 বিয়োগ করে ভাগ করতা তাহলে তো মিলে যাইতো, তার মানে 17 - 1 is divisible by 4। এই কথাকেই আমরা কনগ্রুয়েন্সের ভাষায় বলি যে 17 is congruent to 1 mod 4, ঠিক আছে। তারপরে সেম ভাবে 18 নিলে তুমি পাইতা 18 congruent to 2 mod 4, 19 নিলে পাইতা 19 congruent to 3 mod 4, ঠিক আছে। আবার 20 নিলে আবার 20 congruent to 0 mod 4 পেয়ে যেটা, ঠিক আছে। তো তাহলে আমি দেখতেছি যে এই সেটের যতগুলো এলিমেন্ট আছে, ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে জেড এর মধ্যে, তারা আসলে এই যে ছোট সেটটা যেটার মধ্যে মাত্র 4টা এলিমেন্ট আছে 0 1 2 3, এই 4টার কোনো একটার সাথেই কনগ্রুয়েন্ট হবে, ঠিক আছে। তো এই জন্য আমরা ওই যারা যারা 0-র সাথে কনগ্রুয়েন্ট হবে তাদেরকে একটা ক্লাস বলি, ঠিক আছে। যেই সব সংখ্যা এই 0-র সাথে কনগ্রুয়েন্ট হবে মোড 4 এর সাপেক্ষে তাদেরকে বলি একটা ক্লাস। তারপরে যেসব সংখ্যা 1 এর সাথে কনগ্রুয়েন্ট হবে, মানে সোজা কথা যেসব সংখ্যাকে 4 দিয়ে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, তাদের হচ্ছে আরেকটা ক্লাস। কারণ তাদের সবাইকে যাকেই তুমি 4 দিয়ে ভাগ করো না কেন, রিমাইন্ডার অলওয়েজ 1, ঠিক আছে, এরা হচ্ছে আরেকটা ক্লাস। তারপরে ঠিক সেম ভাবে এটা আরেকটা ক্লাস, এটা আরেকটা ক্লাস। এই ক্লাসগুলোকে আবার আরেকটা সিম্বল দিয়ে লেখা হয়, এই এরকম যে 0, এটা হচ্ছে ওই 0 ক্লাস, ঠিক আছে। দেখাই 0 ক্লাসের মধ্যে তাহলে কারা কারা থাকবে, মানে মোড 4 এর সাপেক্ষে। যেমন ধরো তোমার থাকবে হচ্ছে প্রথমে 0-কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার 0, তাহলে 0 থাকবে, ঠিক আছে। তারপরে 4কে যদি 4 দিয়ে ভাগ করি তাহলেও রিমাইন্ডার হচ্ছে 0। তারপরে -4, সেটাও তো থাকবে, কারণ -4-কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 0, ঠিক আছে। এরা সবাই হচ্ছে 0-র কনগ্রুয়েন্ট মডুলো 4। তারপরে 8 -8 16 -16, ঠিক আছে। এভাবে এই জেড এর মধ্যে থেকে ইনফাইনাইট একটা ক্লাস এই 0-র সাথে কনগ্রুয়েন্ট, তাহলে ওরা সবাই হচ্ছে এই ক্লাসের মধ্যে আছে, ঠিক আছে। এই 0 কনগ্রুয়েন্ট ক্লাস, যেটা 0 কনগ্রুয়েন্স ক্লাস, সেটার মধ্যে আছে। 4n তো লেখা যায়, n belongs to z, 4n লেখা যায় না, n belongs to z। হ্যাঁ, অ্যাকচুয়াল ওটা তো জেনারেল ফর্ম, ঠিক আছে। আমি জাস্ট লিস্টিং করে লিখতেছি, তুমি এটাকে সেট বিল্ডার মেথডে লিখতে পারো, ঠিক আছে। তারপরে একই ভাবে আমি যদি ওই 1 কনগ্রুয়েন্স ক্লাস যেটা, সেটার মধ্যে কারা কারা থাকবে, 1 এর মধ্যে থাকবে হচ্ছে 1 থাকবে, ঠিক আছে। তারপরে কে থাকবে, -1 কি থাকবে, 1-কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার 1, এটা তো ঠিক আছে। আমার প্রশ্ন হচ্ছে -1 থাকবে কিনা। না স্যার, -1 থাকবে না, কারণ -1-কে যদি তুমি 4 দিয়ে ভাগ করো ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী রিমাইন্ডার কত, -1-কে 4 দিয়ে ভাগ করলে ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী 4 ইন্টু কি লিখতে হবে, কথা বলে না। 4 into 0 minus 1. 4 ইন্টু 0 - 1 লিখলে কি ডিভিশন অ্যালগরিদম অ্যাপ্লাই হলো, শান্ত হোসেন? ডিভিশন অ্যালগরিদমের শর্ত হচ্ছে রিমাইন্ডারটা 0 থেকে ডিভিজনের চেয়ে 1 ছোট, এই রেঞ্জের মধ্যে থাকতে হবে। এখন যদি আবার সেই বেসিকে যাওয়া লাগে তাহলে তো সমস্যা রে বাবা। 4 into -1 plus 3 4 এভাবে ইন্টু লেখা যায়। -1 প্লাস 3 ডিভিশন অ্যালগরিদম অনুযায়ী এটা হচ্ছে আমার রিমাইন্ডার +3, ঠিক আছে। আর -1 হচ্ছে কোশেন্ট, কারণ -4 + 3 -1, ঠিক আছে। আচ্ছা, তুমি যদি
ওই 4 ইন্টু 0 -1 দাও, তাহলে -1 তো আমার এই সেটের মধ্যে নাই, ঠিক আছে, ওইটা অন্য অন্য অ্যালগরিদম। আচ্ছা ওকে, তাহলে -1 থাকবে না, -1 থাকবে না, কিন্তু -3 কিন্তু থাকবে। চেক করে দেখো, -3 থাকবে। তারপরে দেখবা 5ও থাকবে, কারণ 5 কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হচ্ছে 1, তার মানে 5 is congruent to 1 মোট 4। তারপরে -7 থাকবে, ঠিক আছে, তারপরে 9 থাকবে, তারপরে এরকম 13 থাকবে, এরকম অনেকগুলো থাকবে। বাট যেই সংখ্যাটা এটার একটা ক্লাসে থাকবে সে আবার অন্য ক্লাসে থাকবে না, এটা তো সম্ভব না। একই সংখ্যাকে m মানে 4 দিয়ে ভাগ করলে দুই ধরনের রিমাইন্ডার থাকা তো আর সম্ভব না, একটা রিমাইন্ডারই থাকবে, ঠিক আছে, যেহেতু আমরা ডিভিশন অ্যালগরিদম ফিক্সড করে দিচ্ছি। ওকে, এরকম ভাবে এই 2 এরও একটা সেট আসবে, ইকুইভ্যালেন্স ক্লাস। সিমিলার ওয়েতে 3 এরও একটা ক্লাস আসবে। তার মানে এই যে যে 4টা ক্লাস, এই 4টা ক্লাসের মধ্যেই তোমার ওই সেট অফ ইন্টিজার z যেটা, সেটার মধ্যে যত ইন্টিজার আছে তারা আসলে এই 4টার কোনো না কোনো ক্লাসে আছে, ঠিক আছে, আইদার 0 এর ক্লাসে আছে, অথবা 1 এর ক্লাসে আছে, অথবা 2 অথবা 3। এবং এই 4টাকে তুমি যদি ইউনিয়ন করো তাহলে আবার z সেটটাই পেয়ে যাবে, ঠিক আছে। তো এই প্রত্যেকটাকে আমরা বলি হচ্ছে এক একটা কনগ্রুয়েন্স ক্লাস মোড বা মডুলো 4, ঠিক আছে, কনগ্রুয়েন্স ক্লাস মডুলো 4। আচ্ছা ইমরান কিছু বলবা? তোমার মাইক্রোফোন অন করা। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আশা করি কনগ্রুয়েন্স ক্লাসটা বোঝা গেছে। এটা হচ্ছে m = 4 নেওয়ার জন্য আমরা 4টা ক্লাস পাইলাম, অর্থাৎ ওই z সেটটাকে 4টা আলাদা আলাদা সেটে ভাগ হলো z সেটটা। যদি m = 10 নিতাম, তাহলে যেহেতু 10 দিয়ে ভাগ করলে 10 ধরনের রিমাইন্ডার থাকা সম্ভব 0 থেকে 9 পর্যন্ত, তাহলে 10টা আলাদা আলাদা ইকুইভ্যালেন্স ক্লাস পাইতাম, ঠিক আছে, 0 1 2 3 আপ টু 9 পর্যন্ত। যদি হচ্ছে আমি ধরো 75 দিয়ে যদি মডুলার যদি 75 হয়, ঠিক আছে, তাহলে 74টা এরকম ক্লাস পাবে, ঠিক আছে, 74টা ইকুইভ্যালেন্স ক্লাস আসবে। ওকে, এখন 74টা নাকি 75টাই হবে স্যার? ও সরি, 75টা ইকুইভ্যালেন্স ক্লাস আসবে 0 থেকে 74 পর্যন্ত। হ্যাঁ, 0 থেকে 74 পর্যন্ত। আচ্ছা, তো এইখানে এই কথাটাই লেখা হয়েছে। এবং এই আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে যে এই যেই মেম্বারটা এই ক্লাসে থাকবে, 1 ক্লাসে থাকবে, সেই মেম্বারটা কখনোই মানে অন্য ক্লাসে থাকবে না, এটা একটা ব্যাপার। অর্থাৎ এই সেটগুলো সম্পূর্ণ ডিস্টিংক্ট, এবং এই যে কোনো একটা সেটের যে কোনো দুইটা এলিমেন্ট পরস্পরের সাথে কনগ্রুয়েন্ট হবে, ঠিক আছে, এই কথাটা বোঝা যায় কিনা দেখো, ঠিক আছে। অর্থাৎ মানে এরা প্রত্যেকেই তো 0-র সাথে কনগ্রুয়েন্ট, আবার ওই যে আমাদের জাস্ট ট্রানজিটিভিটি অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে, যে আমি যে যেমন 4 আছে এই ক্লাসে, তার মানে 4 কনগ্রুয়েন্ট টু 0 মোড হচ্ছে 4, মোড হচ্ছে 4। আবার 8ও আছে হচ্ছে এই ক্লাসে, তাহলে 8 কনগ্রুয়েন্ট টু 0 মোড হচ্ছে 4। তাহলে এখন আমরা যদি ওই যে ট্রানজিটিভিটি অ্যাপ্লাই করি, যে যেহেতু a কনগ্রুয়েন্ট টু b আবার b কনগ্রুয়েন্ট টু c, তাহলে 4 কনগ্রুয়েন্ট টু 8 মোড 4, ঠিক আছে। তার মানে একই ক্লাসে যারা আছে তারা প্রত্যেকের সাথে কনগ্রুয়েন্ট, আর আলাদা আলাদা ক্লাসে যারা আছে এরা কখনোই একজন আরেকজনের সাথে কনগ্রুয়েন্ট হবে না। তুমি এখান থেকে 0 কনগ্রুয়েন্স ক্লাস থেকে যদি একটা এলিমেন্ট নাও, আর এই অন্য কনগ্রুয়েন্স ক্লাস থেকে যদি আরেকটা এলিমেন্ট নাও, এই দুইটাকে কখনোই তুমি কনগ্রুয়েন্ট করতে পারবে না, লিখতে পারবে না, কারণ আদারওয়াইজ তাহলে তো আসলে পুরো জিনিসটাই উল্টাপাল্টা হয়ে গেল। কারণ একই ক্লাসে কনগ্রুয়েন্ট হইতে হলে তো তারা একই ক্লাসে থাকবে বাই ডেফিনেশন, ঠিক আছে। ওকে, সো এই কথাগুলোই এখানে ইংরেজিতে লেখা হয়েছে, যা এতক্ষণ উদাহরণ দিয়ে বুঝাইলাম সেগুলোই এখানে লেখা আছে, যে এই যে জেডটাকে ডিভাইড করবে, জেডটাকে এম ডিস্টিংক্ট সেটে ডিভাইড করবে, এবং যাতে এনি টু মেম্বারস অফ দ্য সেম সেট আর কনগ্রুয়েন্ট টু ইচ আদার মডুলো এম, ঠিক আছে। এই প্রত্যেকটা সেটকে আমরা বলি হচ্ছে কনগ্রুয়েন্স ক্লাসেস মডুলো এম, সবগুলো সেটকে, অথবা ইকুইভ্যালেন্স ক্লাসেস মডুলো এম, ইকুইভ্যালেন্স ক্লাসও বলা হয়। এবং এটা অ্যাকচুয়ালি শুধুমাত্র এই মডুলো এম, আসলে এটা মডুলো এম আমরা বলছিলাম এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন অন দ্য সেট অফ ইন্টিজার, ঠিক আছে। এবং এটা আসলে ওই যে আরো জেনারেলাইজড ভার্সনটা হচ্ছে যে যে কোনো সেটের উপরে, এটা শুধু জেড এর উপরে না, যে কোনো সেটের উপরে তুমি যদি একটা ইকুইভ্যালেন্স রিলেশন ডিফাইন করো, তাহলে ওই রিলেশনের দ্বারা ওই সেটটা
কতগুলো ইকুইভ্যালেন্স ক্লাসে ভাগ হবে, ঠিক আছে? ওইটা হচ্ছে জেনারেলাইজড ফরমেশন, এবং ওইটা আমরা 101-এ যখন রিলেশন পড়াইছিলাম তখন বলছিলাম, হয়তো ভুলে গেছো, ঠিক আছে? তো এইখানেও আসলে ওই ঘটনাটাই ঘটতেছে যে মোড এম যেটা মডুলাস এম বা কনগ্রুয়েন্স মডুলো এম, এটা হচ্ছে একটা ইকুইভ্যালেন্স রিলেশন। এটা তোমাদের প্রুফ করাইছি যে রিফ্লেক্সিভিটিও স্যাটিসফাই করে, তারপরে হচ্ছে সিমেট্রিও স্যাটিসফাই করে, এবং হচ্ছে ট্রানজিটিভিটিও স্যাটিসফাই করে। তো এটা যেহেতু একটা ইকুইভ্যালেন্স রিলেশন, এই কারণে এটা জেড কে কতগুলো ইকুইভ্যালেন্স ক্লাসে ডিভাইড করতেছে, ঠিক আছে? আচ্ছা, ওকে। সো মানে একটা দেখতেছি যে রিলেশন সেটের আইডিয়াটা আবার এখানে কাজে লাগলো বা এখানে রিলেটেড। ওকে, সো এখন আরো কিছু প্রপার্টি দেখি যে এগুলো দিয়ে আসলে আমরা কি করতে যাচ্ছি এই এত অ্যানালাইসিস করে, ঠিক আছে? আচ্ছা, নো টু ইন্টিজার্স অফ দ্য সেট। এখন আমাদের ওই যে 0 থেকে m-1 পর্যন্ত মডুলার যদি m হয়, তাহলে 0 থেকে m-1 পর্যন্ত যে ইন্টিজার গুলো আছে, বলা হয়েছে যে এই সেটের মধ্যে কোনো দুইটা ইন্টিজারই একজন আরেকজনের সাথে কনগ্রুয়েন্ট না মডুলো m, এটা প্রমাণ করতে হবে, ঠিক আছে? এটা মানে এখন বলতে পারবা কেউ যে কিভাবে প্রমাণ করা যেতে পারে? আর কোনো আইডিয়া নাই? আচ্ছা, ঠিক আছে, নিজের হাতে এটা বাসায় ট্রাই করবা, ঠিক আছে? এটা প্রমাণটা খুবই ছোট বাট ইন্টারেস্টিং। মানে এটা তো বুঝতেই পারতেছি আমরা যে যদি এম যদি ছোট হয় তাহলে এমনি বুঝাই যায় যে এম যদি ধরো 4 হয় তাহলে 0 1 2 3 4, এই 0 আর 1 1 আর 2 2 আর 3 বা যে কোনো দুইটা পেয়ার যদি নাও, কেউই কারোর সাথে কনগ্রুয়েন্ট হবে না মোট 4 এর সাপেক্ষে। কিন্তু এখন এটা কি সব দুনিয়ার সব এম এর জন্য এই কথা সত্য? আমি যদি এম যদি নিতাম 1000, ঠিক আছে, তাহলে তো এই সেটের মধ্যে আমার এলিমেন্ট থাকতো 1000টা, 0 1 আপ টু 999। এখন এই কোনোটার সাথে কনগ্রুয়েন্ট হবে না। এটা তো আসলে জেনারেলাইজড প্রুফ না করলে তো এটা দাবি করা আসলে ঠিক না, ঠিক আছে? সেই জিনিসটা প্রুফ করা ট্রাই করবা, করতে পারলেও জানাইও, না করতে পারলেও জানাইও। আচ্ছা, এভরি ইন্টিজার ইন জেড এবং এভরি ইন্টিজার ইন জেড ইজ কনগ্রুয়েন্ট মডুলো এম টু ওয়ান অফ দ্য ইন্টিজার্স ইন দিস সেট, ঠিক আছে? এই কথা তো এতক্ষণ তাই বললাম, ঠিক আছে? এটাও কেন সেটাও বললাম, ঠিক আছে? এটা কেন সেটা কেউ একজন বলো দেখি, কিভাবে এটা আসে যে জেড এর মধ্যে যত এলিমেন্টই আছে তারা সবাই এই সেটের মধ্যে কোনো না কোনো একজনের সাথে কনগ্রুয়েন্ট হবে, এটা কোত্থেকে আনলাম? কিরে বাবা, একটু আগেই তো ব্যাখ্যা করলাম, কারো কোনো খবর দেখতেছি না। লতিফুর রহমান ইমাম, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ, বলো দেখি তোমার কি মনে হয়, তুমি তো কথাবার্তা বলতেছো না। জেড সেটের মধ্যে যে কোনো সংখ্যাকে m দ্বারা ডিভাইড করলে 0 থেকে m-1 এর মধ্যে যে কোনো একটা রিমাইন্ডার হিসেবে থাকবে, এটাই হ্যাঁ, বলতে স্যার। এটাকেই আমরা কি বলি? এটা তো বুঝাচ্ছে, এইটাকে আমরা বলি কি, এটা একটা নাম আছে না? ডিভিশন অ্যালগরিদম দিয়ে তো এই জিনিসটা আসে নাকি? হ্যালো? জি স্যার, হ্যাঁ, এটা ওইটাই লিস্ট রেসিডিউ নাম্বার এগুলো স্যার। ডিভিশন অ্যালগরিদম দিয়ে আমরা এটা পাই, আর সেখান থেকেই আমরা লিখতে পারি যে a is equal to q1 plus r, যে ওখান থেকে তো আনলাম যে a is equal to r, ঠিক আছে? অর্থাৎ ডিভিশন অ্যালগরিদমের কারণে এই কথা সত্য যে z এর যে কোনো এলিমেন্ট এই সেটের যে কোনো একটা এলিমেন্টের সাথে কনগ্রুয়েন্ট হবে। আচ্ছা, সো ডিভিশন অ্যালগরিদম একেবারে সেই শুরুতে পড়াইছিলাম আমাদের, একেবারে শুরুতে, সেটা এখনো লাগতেছে, ঠিক আছে? আচ্ছা, so a set of integers s such that every integer in z is congruent modulo m to exactly one integer of s and no two integers of s are congruent modulo m is called a complete system of residue modulo m. আমার মনে হচ্ছে অনেকের কাছে বোরিং লাগতেছে, আমার নিজের কাছে বোরিং লাগতেছে, বাট এক্সাম্পল দিলে মনে হয় মানে আরো ক্লিয়ার হবে, ঠিক আছে? বা একটু হইলেও ইন্টারেস্টিং লাগতে পারে। যে m is equal to যদি 5 হয় তাহলে আমরা এই যে 0 1 2 3 4 এই পর্যন্ত হচ্ছে রিমাইন্ডার, তো এর বাইরে পাওয়া যাবে না, এবং যে কোনো ইন্টিজার এই 5টা ইন্টিজারের কোনো একটার সাথে কনগ্রুয়েন্ট হবে। আর এই যে সেটটা,
তাদের নিজেদের যে এলিমেন্ট গুলো 5টা এলিমেন্ট তারা নিজেরা নিজেদের সাথে কখনোই কনগ্রুয়েন্ট হবে না মডুলো 5, ঠিক আছে? তো এই সেটটার একটা গাল ভরা নাম দিছে, স্পেশাল একটা নাম দিছে কমপ্লিট সিস্টেম অফ রেসিডিউস মডুলো এম, ঠিক আছে? মানে এইটাই হচ্ছে তোমার যতগুলো রেসিডিউ থাকা সম্ভব কমপ্লিট সেট না এটা, এর বাইরে তো আর লিস্ট নন নেগেটিভ রেসিডিউ নাই অ্যাকচুয়ালি, ঠিক আছে? যখন তোমার মডুলাস হচ্ছে 5, তো এটা শুধু এই সেটটাকেই আমরা কমপ্লিট সিস্টেম অফ রেসিডিউ বলি তা না, মানে যে কোনো সেট যদি এই প্রপার্টি হোল্ড করে যে ওই সেটের নিজেদের এলিমেন্ট গুলো ওই মডুলাসের সাপেক্ষে কনগ্রুয়েন্ট না, কোনো দুইটা এলিমেন্টই, ঠিক আছে? এখানে যাব নিজেরা এরা হবে ইনকনগ্রুয়েন্ট মডুলো এম। আর সেট অফ ইন্টিজার যেটা জেড, সেখান থেকে যে কোনো এলিমেন্ট তুমি যদি নাও সেটা ওই মডুলাসের সাপেক্ষে এই সেটের যে কোনো একটা এলিমেন্টের সাথে কনগ্রুয়েন্ট হবে, ঠিক আছে? এই দুইটা প্রপার্টি যদি স্যাটিসফাই করে তখন আমরা ওই সেটটাকে বলি হচ্ছে কমপ্লিট সিস্টেম অফ রেসিডিউস মডুলো এম, সংক্ষেপে সিআরএস। সিআরএস আমি মানে এমনিতে লিখছি, বইতে নাই, ঠিক আছে? তোমরাও পরীক্ষার খাতে সিআরএস লিখো না আবার, ঠিক আছে? এটা জাস্ট সংক্ষেপে করার জন্য। তো কমপ্লিট রেসিডিউ সিস্টেম মডুলো এম বলা হয়। তাহলে এম মডুলার যদি 5 হয় তাহলে 0 থেকে 4 পর্যন্ত যে ইন্টিজার গুলো এইগুলো মিলে যে সেটটা হয় সেটা একটা কমপ্লিট সিস্টেম অফ রেসিডিউ, ঠিক আছে? তারপরে মডুলাস যদি ধরো 2 হয়, একেবারে ছোটটাই বুঝায়, তাহলে কি 0 আর 1 এটাই হচ্ছে আমার একটা কমপ্লিট সিস্টেম অফ রেসিডিউ বা কমপ্লিট রেসিডিউ সিস্টেম সিআরএস মডুলো 2, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে শুধু এটাই কি সম্ভব নাকি আরো সম্ভব, ঠিক আছে? কমপ্লিট সিস্টেম অফ রেসিডিউ আরো থাকা সম্ভব কিনা? ইজ দেয়ার সিআরএস মডুলো এম আদার দেন 0 1 আপ টু m-1? এই সেটটা ছাড়া আর কোন সেট কমপ্লিট সিস্টেম অফ রেসিডিউ হতে পারে কিনা? ধরো এই m=2 এর জন্য এই একটা তো আমি লিখলাম 0 থেকে m-1, মানে 0 m-1 মানে 1 পর্যন্ত। এইটা ছাড়া আর কোন কমপ্লিট সিস্টেম অফ রেসিডিউ বের করে দেখাতে পারবা? না স্যার। এই বলে না স্যার। কেন কেন পারা যাবে না? আছে কিনা আগে সেটা বলো। স্যার সম্ভব মনে হয় স্যার, ওই 0 আর -1 যদি নিই তখন তো এটা হয়। হ্যাঁ তখনও হবে, মানে তোমার কমপ্লিট সিস্টেম অফ রেসিডিউ ডেফিনেশনটা তুমি খেয়াল করো। কমপ্লিট সিস্টেম অফ রেসিডিউ এর ডেফিনেশনটা দেওয়া হয়েছে যে ওই সেটের নিজেদের এলিমেন্ট গুলো ইনকনগ্রুয়েন্ট হবে, নিজেরা কখনোই ওই মোডের সাপেক্ষে কনগ্রুয়েন্ট হবে না, আর হচ্ছে অন্য যত ইন্টিজার আছে তারা সবাই ওদের ওই সেটের কোনো না কোনো এলিমেন্টের সাথে কনগ্রুয়েন্ট হবে। এখন তাহলে আমি যদি 0 1 না লিখে আমি যদি 3 4 লিখি, 3 4 মোড 2 এর জন্য, তাহলে সমস্যা তো নাই, ঠিক আছে? কেন সমস্যা নাই? কারণ 3 আর 4 এই দুইজন তো একজন আরেকজনের সাথে কনগ্রুয়েন্ট না মোড 2, তার মানে এই সেটের প্রত্যেকটা এলিমেন্ট নিজেরা ইনকনগ্রুয়েন্ট মোড 2। আর এখন তুমি দুনিয়ার যত সংখ্যাকে তুমি যদি কনগ্রুয়েন্স মডুলো 2 চিন্তা করো, তাহলে হয় সেটা 3 এর সাথে কনগ্রুয়েন্ট হবে মোড 2 অথবা 4 এর সাথে কনগ্রুয়েন্ট হবে। কেন? কারণ 3 তো হচ্ছে অড, বা অড ইভেন দিয়েও চিন্তা করতে পারো বা এখান থেকেও চিন্তা করতে পারো, কারণ 3 হচ্ছে আমার অ্যাকচুয়ালি 1 এর কনগ্রুয়েন্ট, মানে 3 হচ্ছে আমার এই 1 এর ক্লাসের, ঠিক আছে? আমি এই 3টাকে নিচে হচ্ছে 1 এর ক্লাসের একটা মেম্বার, আর এই 4টা আসলে হচ্ছে এই 0 ইকুইভ্যালেন্স ক্লাসের একটা মেম্বার। তো যেই সংখ্যাটা 0 এর সাথে কনগ্রুয়েন্ট 2 দিয়ে যখন আমি মোড নিচ্ছি, সেটা তো 4 এর সাথে কনগ্রুয়েন্ট হবেই, কারণ আমার ইকুইভ্যালেন্স ক্লাসের ডেফিনেশন যে একই ক্লাসে যারা আছে তারা প্রত্যেকেই কনগ্রুয়েন্ট একজন আরেকজনের সাথে। আবার যেই সংখ্যাটা 1 এর সাথে কনগ্রুয়েন্ট সেই সংখ্যাগুলো অবশ্যই 3 এর সাথেও কনগ্রুয়েন্ট, ঠিক আছে? তার মানে দুনিয়ার সব সংখ্যাই মোড 2 এর সাপেক্ষে আইদার 3 এর সাথে কনগ্রুয়েন্ট হবে অথবা 4 এর সাথে কনগ্রুয়েন্ট হবে, মানে এই সেটের এই দুইটা এলিমেন্টের যে কোনো একটার সাথে কনগ্রুয়েন্ট হবে। তাহলে আমার এই সেটটা তো আমার এই কমপ্লিট রেসিডিউ সিস্টেমের ডেফিনেশন স্যাটিসফাই করতেছে, ঠিক আছে? সুতরাং এই 3 4 ও একটা কমপ্লিট রেসিডিউ সিস্টেম মডুলাস 2, ঠিক আছে? মডুলো 2। তাহলে এখন m=5 যেটা, সেটার জন্য এই 0 1 2 3 4 এটা তো হবেই, বুঝতেছো? কারণ এগুলো তো হচ্ছে একেবারে লিস্ট নন নেগেটিভ রেসিডিউ, এছাড়া তো লিস্ট নন নেগেটিভ রিমাইন্ডার আর নাই এই 5টা ছাড়া, ঠিক আছে? এটা তো অটোমেটিক্যালি এটা বোঝাই যায় যে এটা কমপ্লিট রেসিডিউ সিস্টেম হবে, বাট এটা ছাড়া আরেকটা বলো দেখি। স্যার 0 1 2 -2 -1
হ্যাঁ 0 1 1 2 2 minus 2 -2 minus 1 -1, হ্যাঁ এটাও হবে, কারণ এই 3 অ্যাকচুয়ালি আসলে -2 এর কনগ্রুয়েন্ট, ঠিক আছে। 4 আর -1 এরা আসলে একই ক্লাসের, ঠিক আছে। তুমি মানে সোজা কথায় ওই ক্লাসের যে কোনো এলিমেন্ট নিলেই হয়, ঠিক আছে। অর্থাৎ আমার 0 ক্লাসের আমি 0 রেখে দিছো তাতেও সমস্যা নাই, আমি 0 ক্লাসের আরেকটা এলিমেন্ট যদি 5 লিখি তাইলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে 1 ক্লাসের মধ্যে 1 আছে, আবার 6ও আছে, আমি 6ও লিখতে পারি, 5 6। তারপরে 2 এর মধ্যে আমি 2 ক্লাসের মধ্যে 7 আছে, ঠিক আছে, 7 লিখতে পারি, বা 2 ক্লাসের মধ্যে -3ও আছে, ঠিক আছে। তো 5 6 -3 -2 -1 এটাও হবে। কারো কোনো কোশ্চেন আছে কিনা? হ্যালো, তাহলে আমি যদি বলি যে m = 5 এর জন্য 100টা আলাদা আলাদা কমপ্লিট রেসিডিউ সিস্টেম বের করা যাবে? জি স্যার। 100টা না, 1000টাও বের করা যাবে, ইনফাইনাইট সংখ্যক বের করা যাবে, ঠিক আছে। ইনফাইনাইট সংখ্যক আলাদা আলাদা কমপ্লিট রেসিডিউ সিস্টেম বের করা যাবে, বুঝা গেছে? আচ্ছা, তো এখন প্রত্যেকটা মানে কমপ্লিট রেসিডিউ সিস্টেমেই 5টা এলিমেন্টই থাকবে, ঠিক আছে, এলিমেন্ট 5টা থাকবে, বাট এরকম সরি এরকম কমপ্লিট রেসিডিউ সিস্টেম বের করা যাবে ইনফাইনাইট সংখ্যক। আচ্ছা, এর মধ্যে এখন এই যে আমরা যেটা দেখতেছি, যেটা একেবারে অবভিয়াস, একেবারে ট্রিভিয়াল, যেটা 0 থেকে m-1 পর্যন্ত, এইটার আবার স্পেশাল আরেকটা নাম দিচ্ছে লিস্ট নন নেগেটিভ রেসিডিউ সিস্টেম মডুলো m, ঠিক আছে। এটাও একটা সিআরএস, লিস্ট নন নেগেটিভ রেসিডিউ সিস্টেম, সে নিজেও একটা কমপ্লিট রেসিডিউ সিস্টেম, বাট যেহেতু এটা হচ্ছে ট্রিভিয়াল এবং এটা আমরা যে কোনো m এর জন্যই এটা আমাদের বাই ডিফল্ট, এটা বের করার জন্য কোনো ক্যালকুলেশন করার দরকার নাই, যে m মডুলাস m হলে এই 0 থেকে আপ টু m-1 পর্যন্ত যে সেটটা হয় m সংখ্যক এলিমেন্ট নিয়ে, সেই সেটটা অটোমেটিক্যালি একটা কমপ্লিট রেসিডিউ সিস্টেম। সেটার একটা স্পেশাল নাম দিচ্ছে যে লিস্ট নন নেগেটিভ রেসিডিউ সিস্টেম। লিস্ট নন নেগেটিভ কারণ হচ্ছে বুঝতেই পারতেছো ওই যে আমাদের লিস্ট নন নেগেটিভ রেসিডিউ এই সবগুলাই, ঠিক আছে, এগুলো একটাও নেগেটিভ নাম্বার না এবং একটাও m এর চেয়ে বড় না, ঠিক আছে। এই জন্য লিস্ট হচ্ছে m এর চেয়ে বড় না সেজন্য, আর নন নেগেটিভ হচ্ছে যেহেতু সবগুলাই 0 বা পজিটিভ সংখ্যা। ওকে, আচ্ছা এখন আসো লিস্ট নন নেগেটিভ রেসিডিউ থেকে এখন আমরা যাচ্ছি লিস্ট অ্যাবসলিউট রেসিডিউ। এই একটু আগে m = 5 এর জন্য যে एग्जांपलটা দিল, এই যে মিথিলা বোধহয় দিছিল, ঠিক আছে, যে m = 5, এটার জন্য আমরা লিস্ট নন নেগেটিভ রেসিডিউটা পেয়েছিলাম 0 1 2 3 আপ টু 4, ঠিক আছে। আর মিথিলা যেটা বলছিল যে 0 1 2 -2 আর -1, ঠিক আছে, দুইটাই কমপ্লিট সিস্টেম, কমপ্লিট রেসিডিউ সিস্টেম, ঠিক আছে। তো এইটার মধ্যে হচ্ছে কোনো সংখ্যাই নেগেটিভ না, নন নেগেটিভ, ঠিক আছে, সবগুলো সংখ্যাই নন নেগেটিভ। আর এরা সবাই হচ্ছে 5 এর চেয়ে ছোট, এই জন্য এটার নাম হচ্ছে লিস্ট নন নেগেটিভ রেসিডিউ সিস্টেম। আর এই সেটটার মধ্যে দেখো এটাও একটা কমপ্লিট রেসিডিউ সিস্টেম, এটার ক্ষেত্রে নেগেটিভ এলিমেন্ট আছে, -2 আছে, -1 আছে, ঠিক আছে। তো তার মানে এইটার ক্ষেত্রে আমি নন নেগেটিভ কথাটা বলতে পারবো না, ঠিক আছে। কিন্তু আমি এটার ক্ষেত্রে আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে এটার ক্ষেত্রে আমি যদি অ্যাবসলিউট ভ্যালু নেই প্রত্যেকটা এলিমেন্টের, যে অ্যাবসলিউট ভ্যালু যদি নেই, 0 এর অ্যাবসলিউট ভ্যালু কত? 0। 1 এর অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 1, তারপরে 2 এর যদি অ্যাবসলিউট ভ্যালু নেই সেটা হচ্ছে 2, -2 এর যদি অ্যাবসলিউট ভ্যালু নেই সেটাও 2, ঠিক আছে, -1 এর যদি অ্যাবসলিউট ভ্যালু নেই সেটা হচ্ছে 1। তাহলে অ্যাবসলিউট সেন্সে চিন্তা করলে এই সেটের এলিমেন্ট গুলোর অ্যাবসলিউট ভ্যালু বেশি ছোট নাকি এটা? কথা বলো না কেন? এখানে তো তুমি অ্যাবসলিউট ভ্যালু, যেমন এখানে 3 এর অ্যাবসলিউট ভ্যালু নিলে 3 পাবা, 4 এর অ্যাবসলিউট ভ্যালু নিলে 4 পাবা, আর এখানে অ্যাবসলিউট ভ্যালু নিলে তুমি দেখো হাইয়েস্ট পাচ্ছ হচ্ছে 2 পর্যন্ত। মানে আমাদের মডুলাস ছিল কত? মডুলাস ছিল হচ্ছে 5,
এই 5 এর অর্ধেক কত? 5 ডিভাইডেড বাই 2 হচ্ছে 2.5। ঠিক আছে, তার মানে মডুলাসের অর্ধেকের চেয়ে ছোট পাচ্ছ এই সেটের ক্ষেত্রে, মানে তাদের অ্যাবসলিউট ভ্যালুগুলো এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের অ্যাবসলিউট ভ্যালুগুলো হচ্ছে মডুলাসের অর্ধেকের চেয়েও ছোট। ঠিক আছে, তাহলে এই জন্য এই সেটটাকে আমরা বলি যে লিস্ট অ্যাবসলিউট রেসিডিউ সিস্টেম। এটা ছিল হচ্ছে লিস্ট নন নেগেটিভ রেসিডিউ সিস্টেম, আর এটা হচ্ছে অ্যাবসলিউট সেন্সে সবচেয়ে লিস্ট। ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু যদি নেই তাহলে এটার ভ্যালুগুলো সবচেয়ে ছোট আসে, সর্বোচ্চ 2 পর্যন্ত যাচ্ছে, আর এখানে তো সর্বোচ্চ 4 পর্যন্ত যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই জন্য এটার নাম হচ্ছে অ্যাবসলিউট লিস্ট অ্যাবসলিউট রেসিডিউ সিস্টেম। এই যে দেখো এটাই লেখা আছে লিস্ট অ্যাবসলিউট রেসিডিউ সিস্টেম মডুলো এম। এইখানে সেই কথাটাই লিখছি, যদি এস একটা কমপ্লিট রেসিডিউ সিস্টেম হয় such that for any r belongs to s absolute value of r is less or equals to m by 2, ওই মডুলাসের অর্ধেকের চেয়েও তোমার ছোট অথবা সমান হতে পারে হাইয়েস্ট। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই সেটটাকে বলবো লিস্ট অ্যাবসলিউট রেসিডিউ সিস্টেম। তো তাহলে তোমরা দেখি m is equal to, আমি যে কোনো একজনকে জিজ্ঞেস করি যে m is equal to ধরো 6 আছে। ঠিক আছে, এখন এই m is equal to 6 এর জন্য লিস্ট নন নেগেটিভটা তো আমরা জানি, লিস্ট অ্যাবসলিউটটা কেউ একজন না, আমি দেখি আগে জিজ্ঞেস করা যায়। শাকিল মিয়া, জি স্যার। মাইক্রোফোন অন, দেখি তুমি বলো। তোমার আশেপাশে কি তোমার ছোট ভাই বোন আছে নাকি? না স্যার, ওই যে দিক দিয়ে যাইতেছিল, আমি স্যার বাইরে বসে ক্লাস করি তো। ও আচ্ছা আচ্ছা, দেখি তুমি এটা বলতে পারো কিনা। জি স্যার। স্যার লিস্ট নন নেগেটিভটা আমি লিখে দিছি, লিস্ট জি স্যার অ্যাবসলিউট ভ্যালুটা স্যার 0 1 2 আর -1 -2। 0 1 2 তারপর -1 -2। এই বাবা চিন্তা করে বলো কমপ্লিট। তোমার যেহেতু মডুলাস হচ্ছে 6, তাহলে তোমার 3 ও হবে। হ্যাঁ 3 টাও হবে, 3 হবে আর -1 -2। -2 -1। আচ্ছা, শাকিল মিয়া যেটা বলছে এটার সাথে সবাই একমত? কারো কি অন্য কোনো কোশ্চেন আছে বা অন্য কোনো অ্যানালাইসিস আছে? শাকিল ঠিক আছে, তুমি তো মাইক্রোফোনটা মিউট করো। সেটের মধ্যে -3 ও নিতে পারি আমরা চাইলে, 3 বাদ দিয়ে। 0 1 2 এখানে -3 -2 -1 এটাও নেওয়া যায়, তবে কনভেনশন হচ্ছে মানে পজিটিভের দিকেই আমরা সাধারণত বেশি হেলে থাকি। ঠিক আছে, সবকিছু মানে পজিটিভ মাইন্ডেড হবা। ঠিক আছে, পজিটিভ মাইন্ডেড হওয়ার জন্য আমরা সাধারণত কনভেনশন হচ্ছে এইটাকেই নেই। ঠিক আছে, যে 0 1 2 3, কারণ আমি 3 কেও নিতে পারি চাইলে, -3 কে নিলেও আমার এই কন্ডিশন সমস্যা হচ্ছে না, আর বাকি দুটো তো থাকবে। ঠিক আছে, -2 -1 তো থাকবে। তাহলে আশা করি লিস্ট অ্যাবসলিউট রেসিডিউ সিস্টেম আর লিস্ট নন নেগেটিভ রেসিডিউ সিস্টেম দুটাই বোঝা গেছে। ঠিক আছে, এখানে ইন জেনারেলাইজড, ঠিক আছে, জেনারেলাইজড একটা ফর্ম দেয়া আছে। যদি তোমার হচ্ছে এম যদি অড পজিটিভ নাম্বার হয় তখন আসলে সমস্যা হয় না, কারণ তখন তো তুমি ওই যে যেমন আমরা 5 এর জন্য দেখলাম যে 5 এর জন্য কিন্তু ওই কোনটা পজিটিভ নিবা কোনটা নেগেটিভ নিবা এটা সমস্যাটা হয় নাই, কারণ ওখানে এলিমেন্ট ছিলই হচ্ছে 5টা, তাহলে 0 হচ্ছে মাঝখানে, তারপরে 0-র ডান দিকে 2টা 1 আর 2, আর 0-র বাম দিকে 2টা নিয়েছিলাম -1 -2। ঠিক আছে, তো এম যদি মানে মডুলাসটা যদি অড হয় তখন আমরা জাস্ট এই যে -m-1/2 থেকে শুরু করে আপ টু 0 1 2 প্লাস m-1/2 পর্যন্ত মিলেই আমার হচ্ছে লিস্ট অ্যাবসলিউট রেসিডিউ সিস্টেমটা পেয়ে যাচ্ছি। আর যদি এম যদি ইভেন হয়, যেমন এই যে 6 এর জন্য করলাম, 6 এর জন্য করতে গেলে আমার একটা চয়েস আসে মাঝখানে, যে আমি চাইলে 0 তো মাঝখানে থাকবে, তারপরে 1 2 3 নিতে পারি ডান দিকে, বাম দিকে -1 -2 নিতে পারি, অথবা ওই বা ডান দিকে 3টা বাদ দিয়ে বাম দিকে -3টা নিতে পারি,
বাট আমরা সাধারণত কনভেনশন হচ্ছে যে বাম দিকে একটা কম নেই, নেগেটিভ একটা কম নেই, পজিটিভটা বেশি নেই। এই কারণে এম যদি ইভেন হয় তখন হচ্ছে এই যে দেখো ডান দিকে m/2 পর্যন্ত যায়, ঠিক আছে, 0 1 2 আপ টু m/2, আর বাম দিকে -1 -2 এই m/2 এর চেয়ে এক কম পর্যন্ত যাবে, মাইনাস অফ m/2 -1, ঠিক আছে। এটা জাস্ট জেনারেল ফর্মুলা দেওয়া হচ্ছে। তো পরীক্ষায় এখানে একটা কোশ্চেন দেওয়া আছে যে মডুলো 10 হলে তুমি হচ্ছে লিস্ট অন নেগেটিভ রেসিডিউ সিস্টেম আর লিস্ট অ্যাবসলিউট রেসিডিউ সিস্টেম বের করতে বলছে। অলসো ফাইন্ড অ্যানাদার কমপ্লিট রেসিডিউ সিস্টেম দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম দিস টু। এই দুইটা ছাড়া, অর্থাৎ অ্যাবসলিউট আর নন নেগেটিভ, এই দুইটা বাদ দিয়ে নতুন আর একটা বের করতে বলছে। পুষ্পিতা কিছু বলবা? তোমার মাইক্রোফোন অন করা। জি স্যার। স্যার এখানে যখন m = 6 ধরা হয়েছিল, সেখানে নাম্বার তো 0 থেকে 5 পর্যন্ত যেটা লিস্ট হয় সেটাই ধরছিলাম। মানে এখানে হ্যাঁ, এলিমেন্ট কি 6টাই থাকতে হবে? মানে ওই ক্লাসগুলো মেইনটেইন করে অ্যাবসলিউট গুলো ভাবেই আমি ক্রিয়েট করতে পারবো? চাইলে কি বেশি কম ক্রিয়েট করতে পারি না? বেশি কম হলে কি হবে তুমি চিন্তা করে দেখো, কারণ তোমার হচ্ছে যেহেতু মডুলাস হচ্ছে 6, তাহলে তোমার ওই কমপ্লিট রেসিডিউ সিস্টেমে যদি 6টা এলিমেন্ট না থাকে, 6টা, কারণ আমরা জানি যে মডুলাস যত জেড ইন্টিজার যে সেটটা আছে সেটাকে ঠিক ততটা ইকুইভ্যালেন্স ক্লাসে ডিভাইড করে। তো তুমি যদি কোনো একটা ক্লাস বাদ দিয়ে দাও, তুমি একটা এলিমেন্ট কম নেওয়া মানে কি? একটা ক্লাস বাদ দিয়ে দিচ্ছি, মানে একটা ক্লাস বাদ, তার মানে তো তোমার সব ইন্টিজার আসবে না, ঠিক আছে। আর সেম ক্লাসেরও দুইটা এলিমেন্টকে আমি আনতে পারবো না। সেম ক্লাসের দুইটা নিয়ে যদি 6টা বানাও তাতেও তো লাভ নেই। না, মানে 7টা বানাইতে পারবো না, 7টা বানাইলে সেম ক্লাসের দুইটা দুইবার লেখা আর একবার লেখা তো, ঠিক আছে। কারণ তখন তো তোমার সিআরএস এর শর্ত, ওই যে সেকেন্ড শর্তটা, সরি ফার্স্ট শর্তটা আবার মানে সিআরএস এর সেম ক্লাসের দুইটা এলিমেন্ট তো কনগ্রুয়েন্ট হয়ে যাচ্ছে। ওই হ্যাঁ, কমপ্লিট রেসিডিউ সিস্টেম হইতে হলে ওই সেটের মধ্যে যারা আছে তারা আবার নিজেরা কনগ্রুয়েন্ট হয়ে যাবে, ঠিক আছে। তো একই ক্লাস থেকে দুইটা মিলে তো আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা তাহলে আজকে তো 4টা পার হয়ে গেছে। লিনিয়ার কনফারেন্স কি শুরু করবো নাকি? এটা টোটালি নতুন একটা টপিক। না স্যার আজকে স্যার অনেক কিছু পড়াইছেন। এটা লিনিয়ার কনফারেন্সটা তোমরা হচ্ছে একটু নিজেরা দেখো, যেহেতু স্লাইডে দেয়া আছে, তাহলে আমার নেক্সট দিন বুঝাইতে একটু সুবিধা হবে। আর আশা করি এই পর্যন্ত যা পড়াইছি খুব একটা বোরিং লাগতেছে না, যদিও অনেক থিওরেম পড়াচ্ছি, অনেক ডেফিনেশন পড়াচ্ছি, বাট এই ডেফিনেশন এবং থিওরেম গুলো আসলে যদি ঠিকঠাক ভাবে মানে মাথায় না রাখো তাহলে দেখবো যে পরবর্তীতে আরো সমস্যা হবে। তারপর আমরা লিনিয়ার কনফারেন্স, এরপরে আমরা হচ্ছে চাইনিজ রিমাইন্ডার থিওরেম পড়বো, এবং সেইগুলো দিয়ে হচ্ছে পরবর্তীতে দেখা যাবে হচ্ছে কোয়াড্রেটিক কনফারেন্স সলভ করতে এগুলো লাগবে, ঠিক আছে, চাইনিজ রিমাইন্ডার থিওরেম লাগবে। তারপরে অয়েলার 5 ফাংশন, এটা হয়তো অনেকে জানো, অয়েলার 5 ফাংশন, সেগুলোর মধ্যে আবার এই চাইনিজ রিমাইন্ডার থিওরেম অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে। তার মানে সবকিছুই কানেক্টেড, একটা আরেকটার সাথে সবকিছুই কানেক্টেড। সো একটু লেখাপড়া বাসায় করো, বই টই একটু ঘাটাঘাটি করো, শুধু স্লাইড না। তো যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে আজকে এই পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ। নেক্সট উইকে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।